যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সহ বিশ্বের যে যেখানে বসে আজকে আমাদের ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমাদের আজকের এপিসোডটি শুরু করছি। আপনার হোস্ট শোয়েব আহমেদ। আপনারা জানেন যে আজকে 25শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সময় রাত, এবং আজকে বাংলাদেশে বিডিআর হত্যাযজ্ঞের 16তম বার্ষিকী পালিত হচ্ছে, এবং এই বছরের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ফ্যাসিস্ট পতনের পরে প্রকাশ্যে বিডিআর এর এই হত্যাকাণ্ডটি উদযাপিত হচ্ছে। একই সাথে বাংলাদেশের সেনা প্রধান জনাব জেনারেল ওয়াকারের একটি বক্তব্য ঘিরে অনেক বেশি কৌতূহল, বিতর্কের সৃষ্টি হয়েছে। আমরা এই বিডিআর বিদ্রোহের যে তদন্ত কমিশন গঠিত হয়েছে তার অগ্রগতি কি, জেনারেল ওয়াকারের বক্তব্য সঠিক বা তা কি মিন করে, এই সংক্রান্ত একটি অ্যানালাইসিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সামনে এই সংক্রান্ত অ্যানালাইসিস এবং কথোপকথনের জন্য আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগত জানাচ্ছি অবসর সাবেক বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর মোহাম্মদ মহসিনুল করিম। জনাব মহসিনুল করিম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মেজর মোহাম্মদ মহসিনুল করিম, আমরা শুরুতেই জানতে চাই যে এই যে বিডিআর বিদ্রোহের জন্য শুরুতে বিডিআর হত্যাকাণ্ড, আমি বলবো হত্যাকাণ্ডের তদন্তের জন্য শুরুতে একটি ধোঁয়াশা তৈরি হয়। ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব বাংলাদেশে ভিজিট করেন, তারপর পরে শোনা যায় যে এটা নিয়ে কোনো কমিশন হবে না। আবার প্রবল জনরোষের মধ্যে মানুষের একটা জনগণের চাপের মধ্যে আমি বলবো যে এই নিয়ে একটি কমিশন করতে অনেকটা বাধ্য হয় সরকার বা সেনাবাহিনী, এবং তারপর পরই যে কমিশনটি গঠিত হয়েছে সেখানে বিডিআর এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমানকে প্রধান করে আপনি এই তদন্ত কমিশন গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনার অ্যানালাইসিস কি? তদন্ত কমিশন কি ঠিক পথে এগুচ্ছে? অগ্রগতি কি বা বাধা কোথায়? থ্যাংক ইউ। তদন্ত কমিশন তো কাজ শুরু করেছে। অগ্রগতি মানেই হলো যে বিভিন্ন সাক্ষী মৌখিক জবানবন্দি এবং কিছু ডকুমেন্টস কালেক্ট করে একটা কনক্লুশনে পৌঁছানো, এলো তদন্ত কমিশনের কাজ। তদন্ত কমিশন কিন্তু কোনো বিচার করতে পারবে না। এইটা যদি বিচারিক কার্যক্রম শুরু করতে হয় তাহলে এইটা নিয়ে বিচার বিভাগ তখন কাজটা করবে। তো এমতো অবস্থায় তদন্ত কমিশন যে কাজটা করতেছে, এটা প্রথমেই আপনি যেটা বললেন যে এটাতে শুরু করলো, তো শুরু করতে বাধা আসলো কেন? তো বাধা আসছে তো তাহলে তার মানে সামওয়ান ইজ ট্রাইং টু কন্ট্রোল। এবং আপনাকে আমি স্পষ্ট করেই বলি যে 7 মাস হয়ে গেছে, তো ইন্ডিয়া ইজ ভেরি মাচ নাও ইন কন্ট্রোল। এটা তাকে করতেই হবে, সে করছে। এবং করার জন্য যে সাহায্যকারী ভূমিকাগুলো, সেগুলো আমাদের এখন যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছে সবাই গ্র্যাজুয়ালি, প্রথমে যাই থাক তাদের মতামত, কিন্তু গ্র্যাজুয়ালি সবাই কিন্তু এখন ভিতরে এই কাজটা করছে বলে আমার একদম দৃঢ় আস্থা। এবং সেই জন্য ইন্ডিয়া ইন কন্ট্রোল। তো ইন্ডিয়া ইন কন্ট্রোল থাকলে যেটা হয়, প্রথমেই হলো যে এদের নিয়ে কোনো তদন্ত করতে দিবে না। তো ঠিক আছে, করতে চাচ্ছ, চাপ যেহেতু আছে, তাহলে এটা একটা কমিটি করে দিল, মানে নামকে অস্তে আর কি। তারপর চাপে পড়ে তারপর বললো যে না, এটা একটা ঠিক আছে, স্বাধীন কমিশন করে দেওয়া হলো। স্বাধীন কমিশনের মেম্বারের মধ্যে এফেক্টেড কোনো লোক নাই। স্বাধীন কমিশনের মধ্যে কোনো আইনের বিশেষজ্ঞ নাই। স্বাধীন কমিশনের যে কাজটা নিরপেক্ষভাবে বা এই ভিকটিমদের পক্ষে শক্ত অবস্থানে থাকবে, এরকম লোক একটাও নাই। স্বাধীন কমিশনের মধ্যে এমন লোক আছে যারা এই তদন্ত যখন চলেছে এই 2009 সালে, তখন সাক্ষ্য ধ্বংস করেছে, এমন লোকও এখানে আছে। এমন লোককেও রাখা হয়েছে যারা এখানে বসে বসে বিভিন্ন জায়গায় খবর দিবে আজকে কমিশনের কি কথা হলো। তো সেইখানে স্বাধীন কমিশনের প্রেসিডেন্ট উনি যেভাবে কথা বলুক না কেন, ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট। এবং তার পক্ষে স্বাধীনভাবে বা আলটিমেটলি যেটা এক্সপেক্টেড কাজ সেটা করতে পারবে কিনা, এটা আমার অবশ্যই সন্দেহ আছে। এবং এই যে তদন্ত শুরু হলো, যে বিষয় নিয়ে তদন্ত শুরু হলো, সেই বিষয়টা কিন্তু গত 16 বছরে কেউই এই তদন্তর জন্য তো সাক্ষ্য প্রমাণের দরকার। তো সাক্ষ্য প্রমাণের জন্য দুটো দিক ছিল। একটা ছিল যে যাদেরকে ইউজ করা হয়েছে বা যারা এই ঘটনার সাথে সরাসরি হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা, আর যারা পিছন দিক থেকে সবকিছু করেছে। তো পিছন দিক থেকে যারা করেছে তাদের কাউকেই কিন্তু ওই সময়ের যে 3টা তদন্ত মতো হয়েছিল, কোথাও তাদেরকে আনা হয় নাই এবং আনতে দেওয়া হয় নাই।
মানে আপনি বলছেন যে একটি হচ্ছে যে এক্সিকিউট করা, আরেকটি হচ্ছে প্ল্যান করা। আপনি বলতে চাচ্ছেন যারা এক্সিকিউট করেছে তারা হয়তো বা বিভিন্নভাবে আলোচনার মধ্যে আছে বা বিচারের সম্মুখীন হয়েছে, কিন্তু আপনি বলতে চাচ্ছেন যারা মাস্টার মাইন্ড বা প্ল্যান করেছে, পেছনের যারা বিহাইন্ড দ্য সিন কাজ করেছে, তাদেরকে কেউই আইডেন্টিফাই করেনি কোন তদন্ত কমিশন। না, আইডেন্টিফাই হয়েছে, কিন্তু তাদের কেউ ডেকে নিয়ে এসে তাদের সাক্ষ্য নেওয়া হয় নাই। তবে একটা জিনিস শোনেন, এখানে যে এত বিডিআর সৈন্য অস্ত্র হাতে তুলে 4-5 হাজার সৈন্য হাতিয়ার নিছে, তো তারপরে তারা এই গোলাগুলি করছে, তারপরে তারা অফিসার হত্যা করছে। আপনি বলেন এই রকম একটা ঘটনা ঘটবে বিডিআর এর সদস্যরা যদি আগে জানতো, তাহলে তো এটা প্রকাশ হয়ে যেত। যদি 25 তারিখের ঘটনা, 24 তারিখে কিন্তু প্রাইম মিনিস্টার নিজে ভিজিট করেছে এই বিডিআর সদর দপ্তর। এখন উনি দরবার বা কিছু একটা করছে, উনি প্যারেড রিভিউ করছে। তো যেখানে প্রাইম মিনিস্টার একদিন আগে ভিজিট করেছে, সেখানে নিরাপত্তার তো কোনো প্রশ্নই থাকে না। নিরাপত্তা এভরিথিং ইজ ক্লিয়ার। সেখানে পরের দিন এরকম একটা ঘটনা তো অসম্ভব, ঘটতেই পারে না। তখনই করতে পারে যে এই প্রাইম মিনিস্টার নিজে এবং তার দলবল, তার লোকজন, তার প্রশাসন, তার সবকিছুই ইনভলভ থেকে কন্ট্রোল একটা কাজ করেছে। দেখেন আমেরিকায় বা বিভিন্ন দেশে দেখবেন যে একটা বিল্ডিংকে গুড়ায় দেওয়া হয়, এটাকে বলে কন্ট্রোল ডেমোলেশন। ডেমোলেশন একটা জিনিস যেটাকে আর্টিলারি শেল যদি পড়ে তাহলে ভেঙে চুরা ইরেগুলার শেপে ভেঙে এদিক সেদিক পড়বে, অনেক কাজ উল্টে হবে। বাট কন্ট্রোল ডেমোলেশন মানে হলো যে বিল্ডিং এর যে সীমানা, এর বাইরে তার একটা টুকরাও যাবে না। ওখানে এমনভাবে এক্সপ্লোসিভ লাগাতে হবে, লাগানোর সাথে সাথে সুইচ দিলেই একদম বসে পড়বে। এটা হলো কন্ট্রোল ডেমোলেশন। এটা খুবই সাইন্টিফিক একটা জিনিস। তো এই বিডিআর যেটা ঘটছে, এটা তো কন্ট্রোল একদম স্যাবোটাজ, এই কন্ট্রোল হত্যাকাণ্ড। এবং এটা যারা করেছে তারা সুদূর প্রসারে চিন্তা করে। দেখেন 2001 সালের ঘটনা হচ্ছে পাদুয়া এবং রৌমারী। তারপরে তো তারা ফাইনাল ডিসিশন নিছে। ওদের তো ডিসিশন আগে থেকে ছিল যে বিডিআর এ যেন সেনা অফিসার না থাকে, কারণ এইটা না। ওদের বলতে আপনি ভারতের কথা বলছেন। তো আমরা ভারতের কথা বলছি, আমরা আসছি সেখানে। তো আমি একটু তদন্ত কমিশনের দিকে আপনাকে আপাতত ফোকাস রাখতে চাই। সেটা হচ্ছে আপনি বলেছেন তদন্ত কমিশনের যারা সদস্য আছে তাদের ব্যাপারে আপনি কিছু অভিযোগ উত্থাপন করেছেন, তাদের ইনকম্পিটেন্সি, তাদের এই ঘটনার সাথে সরাসরি জড়িত বা যুক্ত না থাকা, স্টেক না থাকার কথা বলেছেন। বিডিআর তদন্ত হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের এখন যিনি চিফ আছেন, সাবেক বিডিআর প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান, ওনার ব্যাপারে আপনার কি কনফিডেন্স আছে? না, ওনার ব্যাপারে যতটুকুই থাকুক, কারণ উনি তো বেসিক্যালি উনি ছাত্রলীগের সভাপতি ছিলেন দিনাজপুর জেলার। ওনার মধ্যে তো আওয়ামী লীগ একটা ফ্লেভার আছে। ওনার প্রমোশন, ওনার যত কিছু প্লেসমেন্ট, এটা আওয়ামী লীগের সময় হয়েছে। মানে উনি মেজর জেনারেল ফজলুর রহমান উনি ছাত্রলীগের দিনাজপুর জেলার সভাপতি ছিলেন বললেন। এটা কবে ছিলেন উনি? সেটা এই 71-এ। আচ্ছা, মানে ছাত্র জীবনে। তারপরে তো উনি মুক্তিযুদ্ধে জয়েন করেছেন, এবং মুক্তিযুদ্ধের যে দুইটা ব্যাচ ট্রেনিং হয়েছিল স্বাধীনতা যুদ্ধের সময়, তার মধ্যে উনি দ্বিতীয় ব্যাচের একজন ক্যাডেট ছিলেন। এবং পরবর্তীতে দেশ স্বাধীন হয়ে যাওয়ার কারণে ওনাকে দেশে এসে কমিশন দেওয়া হয়। তো উনারা তো বেসিক্যালি আওয়ামী লীগ ঘরানার লোক। তো তারপরেও উনার কার্যক্রমের মধ্যে অনেক কিছু উনি দেখাতে বা প্রমাণ করতে পারছে যে না, উনি আসলে একজন সাহসী লোক, মুক্তিযোদ্ধা ছিলেন। এবং পদোয়ার যুদ্ধের সময় যে ডিসিশন মেকিং যত কিছু উনি করেছেন, সেখানে বুদ্ধি, ইন্টালেক্ট অনেক কিছুই খরচ করতে হয়েছে। কারণ আওয়ামী লীগ গভর্নমেন্টের ক্ষমতায় থাকা অবস্থায় ভারতের একটা থাপ্পড় মারা এটা এত সোজা জিনিস না। উনি কিন্তু শেখ হাসিনাকে ইন পার্সন কনভিন্স করে এই কাজটা করেছিলেন। এবং তারপরে এই ঘটনা যেটা রিয়াকশন হয়, রৌমারিতে গোলাগুলি হয়, এবং বিডিআর তখন মাত্র 8 জন বিডিআর একটা ব্যাটালিয়ন ঠেকাই দিছে। তো এই যে এগুলো ঘটনা ছিল উনার, এর কৃতিত্ব আমি বলবো, কিন্তু উনার যে মৌলিকভাবে ওনার যে সাইকিটা, সেটার ব্যাপারে আমার তো অবশ্যই ডাউট আছে। তারপরেও উনি যদি ভালো কাজ করে করুক, ধন্যবাদ। কিন্তু উনি করতে পারবেন না, এটা ওনার সামনে আমি বলে এসেছিলাম যেদিন উনি মতবিনিময় সভাকারের আওয়াতে, যে পারবেন না কেন, এই যে তার প্রমাণ হচ্ছে। এখন প্রমাণ হচ্ছে যে উনি পারবেন না। আমি আপনাকে ব্যাক স্টেজে বলছিলাম যে আসলে ভারত এই দেশটাকে যেভাবে নিয়ন্ত্রণে নিয়েছিল, এই নিয়ন্ত্রণ থেকে ভারতকে তো নিয়ন্ত্রণ হারা হবে, তার কোনো রকম সুযোগ সে রাখে নাই। কিন্তু যেটা হয়েছে এটা আল্লাহর একটা রহমত যে আমরা পেয়ে গেছি। তো এটা পেয়ে গেলে কি হবে, ভারতের সব রকমের একদম মাইক্রো লেভেলে একটা গ্রামের একটা লোক থেকে শুরু করে আপনি সর্বোচ্চ সেক্রেটারি, সেনাপ্রধান, পুলিশ প্রধান, যত কিছু আছে, এভরিবডি ওয়াজ টেকেন অ্যাজ পার দি প্রেসক্রিপশন অফ ইন্ডিয়া। এবং সেইখানে লোকগুলো সবাই তো এলিমিনেট হয় নাই, এভরিবডি ইজ দেয়ার। পুলিশের কিছু লোক যারা জেনুইনলি রিস্কি ফিল করছে তারা পালায় চলে গেছে, সেনাবাহিনী থেকে ইভেন পালাইছে, একটা মসজিদের ইমাম পালাইছে। মানে আপনি চিন্তা করেন যে কিভাবে সাজানো ছিল জিনিসটা। তো এই সাজানো একটা বাগান ভেঙে চলে যাবে, ইন্ডিয়া তো ছাড়বে না। মানে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার হয়নি। আপনি যেটা বলতে চাচ্ছেন যে সেটা হচ্ছে
গত 16 বছর বা তারও আগে থেকে ইন্ডিয়া জি, তার আগে বাংলাদেশের থেকে। বিভিন্ন কি পজিশনে তাদের লোক হায়ার করেছে, লোক ঢুকিয়েছে, এবং তারা অনেকটা ইন্ডিয়ান পারপাস সার্ভ করতো, অপারেটিভ হিসাবে হোক বা ইন্ডিয়ান পারপাস সার্ভ করতো। আপনি বলতে যাচ্ছেন যে 5 অগাস্টের এই গণ অভ্যুত্থানের পরেও হয়তোবা কিছু সংখ্যক লোক পুলিশ থেকে, আর্মি থেকে পালিয়ে গিয়েছে, বাট এখনো মেজরিটি অফ তাদের সেট আপটা আগের মতোই আছে। এটা কি আপনি বলতে চাচ্ছেন? জি, সেটা তো আছেই। তারপরে আপনি যে বললেন যে 16 বছরের আগে যেগুলো তারা নিয়ন্ত্রণ করছে কিনা? নিয়ন্ত্রণ সবসময় তো আর ওইভাবে হয় নাই। তখন হয়তো পারে নাই বা করেছে। বাট যারা পজিশনে গেছে বা যাবে ভবিষ্যতে তাদের রিক্রুট করা, এটা তো রয়ের একটা যেকোনো ইন্টেলিজেন্ট অর্গানাইজেশনের কাজ। তাদের রিক্রুট করা এবং তাদেরকে সম্ভাবনা যাচাই-বাছাই করে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে নিজের পক্ষে আনা, এবং এটা তো আমাদের মাইনরিটি ভাইরা তো একদম এক পায়ে খাড়া সবসময়। তারা তো আমাদের দেশকে দেশ মনে করে না। তারা মনে করে ইন্ডিয়া তাদের আসল দেশ। তো সেরকম একটা অবস্থাতে ধরেন যে তাদেরকে যে রিক্রুট করে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হিন্দু এই বাংলাদেশে করেছে তো গত গভর্নমেন্ট। তো এখন ওনাদের যে রিক্রুটমেন্ট এবং প্লেসমেন্ট এটার পিছনে তাদের প্রচুর খরচ ছিল। এবং আমাদের দেশে যেরকম আমি যতটুকু জানি যে আমি যখন সেনাবাহিনীতে ঢুকি তখন দেশের বাইরেও গোয়েন্দা কাজ করার জন্য, বিশেষভাবে ইন্ডিয়ায় কাজ করার জন্য ফান্ড ছিল, এফোর্ট ছিল, নিযুক্ত অফিসার ছিল। ইন্ডিয়ারেও এটা আছে। আপনি যদি ট্রান্সফ্রন্টিয়ার ইন্টেলিজেন্সে কাজ না করেন তাহলে আপনাকে এইভাবেই তারা ভোগাবে, এবং তাদের লোকজন কিন্তু এইভাবেই আমাদের লোকজন রিক্রুট করে এবং তারা বিভিন্নভাবে গাইডলাইন করে, হানি ট্র্যাপিং করে, অনেক কিছু। তো এই যে যেভাবে তারা সাজিয়েছে, সাজাতে তো অনেক সময় লাগছে। আপনি দেখেন 46-এ যখন ডিসিশন হলো যে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান মিলে একটা পাকিস্তান দেশ হবে, এটা যখন এই ক্যাবিনেট মিশন প্ল্যানে যখন এটা হলো, তখন কিন্তু সেই সময়ের প্রেসিডেন্ট, কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল সম্ভবত জওহরলাল নেহরু। উনি কিন্তু একদম স্পষ্ট ভাষায় বোম্বে বা কোথায় একটা মিটিংয়ে বলছে যে লেট আস অ্যাকসেপ্ট ইট ফর দি টাইম বিং। এই যে পাকিস্তান হলো, তারপরে ডিসিশন হলো যে উই উইল ব্রিং ইস্ট পাকিস্তান ইনটু দি অরবিট অফ ইন্ডিয়া, এবং সেই প্রক্রিয়াটা তখন থেকে শুরু হয়। এবং তার প্রথম যেটা একটা প্রজেক্ট নিয়ে তারা কাজ করেছে সেটা হলো সিকিম। আপনি সিকিমের যদি স্টেপ বাই স্টেপ দেখেন, সিকিমে একটা পার্লামেন্ট নির্বাচিত হয়ে সেই পার্লামেন্ট বলল যে আমরা প্রস্তাব আনলাম যে আমরা ইন্ডিয়াভুক্ত হতে চাই, এবং হয়ে গেল। বাংলাদেশের পার্লামেন্ট তো ওই রকম একটা পার্লামেন্ট ছিল। 41 সালের কথা যে বলে, 41 সাল পর্যন্ত পরিকল্পনা দেয়, 41 সালের আগেই তো এটা হয়ে যেত, এইবারই হইতে পারতো। পার্লামেন্টে আইন পাস করে দিল যে আমরা ইন্ডিয়া অন্তর্ভুক্ত হতে চাই। আর অন্তর্ভুক্ত না হয়েও যা যা পাস করেছে, যা যা দেওয়া হয়েছে তাদেরকে, সে কাজে নিজেদের বলছে, যা দিছে তারা মনে রাখবে। এই যে এইভাবে যে দেশটাকে ইন্ডিয়া বানানো ফেলা হয়েছে, এটা তো কাগজে কলমে শুধু দেখা ছিল বাংলাদেশ, তারপর দেখা ছিল দ্যাটস অল। জি, আমি বুঝতে পেরেছি। এবং এটা নিয়ে কিন্তু এখনকার তরুণ সমাজরা অনেক বেশি কনসার্ন। তারা রাজনৈতিকভাবে যারা জেন জি বলি আমরা, বা যারা বয়সে 20 বছর বা তার আশেপাশে, তারা কিন্তু অনেক বেশি কনসার্ন এই বিষয়গুলো নিয়ে। আমি এই ফাঁকে একটু আমার ব্যক্তিগত একটা অভিমত জানিয়ে রাখি। সেটা হচ্ছে, আপনি এক ফাঁকে মাইনরিটিদের নিয়ে বলেছেন তারা এই দেশকে নিজের দেশ মনে করছে না, ইত্যাদি। কিন্তু এর সাথে কিন্তু বিপরীত চিত্রও আছে না? যেমন আমরা দেখেছি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে, আমি সংখ্যাটা ভুলে গেছি, বা 6 বা তার চেয়ে বেশি যারা অন্য ধর্মের, তারাও কিন্তু পুলিশের গুলিতে, সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। সুতরাং সবাই না, এটা আমি একটু অনুষ্ঠানের ফাঁকে বলে রাখতে চাই আর কি। অনেকে হয়তোবা দেশকে জেনুইনলি ভালোবাসেন, এবং অনেকেই হয়তোবা দেশকে, বাংলাদেশকে ডেফিনেটলি ইন্ডিয়ার চেয়ে অনেক বেশি প্রায়োরিটি দেন। তো এটা বলার ফাঁকে আমি আপনাকে যেটা প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে, বিডিআর যে কমিশনটি হয়েছে, তদন্ত কমিশন, এবং আপনি যেটা ব্যাখ্যা করেছেন যে ইন্ডিয়ার একটা ইন্টেনশন সবসময় ছিল বাংলাদেশকে একটি করদ রাজ্য করে রাখা, এবং আমাদের এই অনুষ্ঠানেও কিন্তু অনেক বুদ্ধিজীবীরা আসছেন, যারা একসময় সেকুলার রাজনীতি করেছেন, সেকুলার ভাবধারাকে প্রচার করেছেন। যেমন বদরুদ্দিন উমর আমাদের অনুষ্ঠানে এসেছেন, প্রথম আলোর জার্নালিস্ট এবং লেখক, সাংবাদিক হাসান ফেরদৌস এসেছেন, ফরহাদ মাজরি, অনেকেই এসেছেন। তো মোর অর লেস এখন কিন্তু সবাই বলছেন যে ইন্ডিয়া বাংলাদেশকে একটি করদ রাজ্য করে রাখতে চায়। বদরুদ্দিন উমর বলছেন যে বিড়ালের সামনে থেকে মাছের কাঁটা নিয়ে গেলে যেমন বিড়াল অসন্তুষ্ট হয়, ইন্ডিয়া হঠাৎ করে এরকম একটা হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে বাংলাদেশের প্রতি। তাদের মানে বেঁচে দেওয়া খাবারটা হঠাৎ করে নাই হয়ে গেছে। তারপর হাসান ফেরদৌস বলছেন যে করদ রাজ্য করে রাখতে চায় ইন্ডিয়া সবসময়। ফরহাদ মাজহার বলেছেন যে মানে আওয়ামী লীগ
বিগত আওয়ামী লীগ হচ্ছে যে দেশবিরোধী দল, কারণ তারা ইন্ডিয়াকে, আপনি যেটা বলেছেন, আস্তে আস্তে ইন্ডিয়ার একটা ইউনিয়নভুক্ত করে ফেলার মতো একটা প্ল্যান ওদের ছিল। আমি যখন বদরুদ্দিন ওমরকে জিজ্ঞেস করছিলাম যে শেখ হাসিনা কি রয়ের এজেন্ট কিনা, তো উনি হেসে বলছেন যে না, এজেন্ট তো খুব নিম্নমানের, মানে সে তো এজেন্ট কেন হবে, সে তো অনেক উচ্চ স্তরের পরিকল্পনাকারী, সে এজেন্টের মতো, মানে ফিল্ড এজেন্ট তো আর সে না, সে আরো বড়, মানে উনি এই রয়ের এজেন্ট না, তার চেয়েও বেশি কিছু দেখছেন। তো এই বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার, বা এই বিষয়গুলো আমাদের নতুন প্রজন্ম অনেকেই বেশি উপলব্ধি করেন। কিন্তু জেনারেল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ওনার ব্যাপারে কিন্তু এতদিন মানুষের একটি আস্থা ছিল যে জেনারেল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই ব্যক্তি, সেই সেনাপতি যিনি শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছেন, এবং শেখ হাসিনা পালিয়ে গেছে জেনারেল ওয়াকারের একটি বলিষ্ঠ পদক্ষেপের সময়, 5 আগস্টের আন্দোলনের সময়কার সময়ে। তো উনি মানুষের কাছে হিরো হিসেবেই ছিলেন এতদিন। আজকে আমেরিকান সময়, আজকে আমার ধারণা বাংলাদেশ সময় গতকালকে, উনি রাওয়াতে এই একটি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের দুটা বিষয় মানুষ নিয়ে আসছে। একটি হচ্ছে উনি সরকার প্রধানকে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধু ডক্টর ইউনূস বলছেন, উনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলছেন না বারবার। তো এটা কি উনি ইচ্ছা করে বলেছেন নাকি এটা স্লিপ অফ টাং, এটা নিয়ে মানুষ একটু কথা বলছে, যে উনি তো অর্ডার অফ প্রেসিডেন্সিতে এইভাবে সম্বোধন করার কথা না, এটা আনপ্রেসিডেন্টেড। দ্বিতীয় যে বড় বিষয়টি, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার বিডিআর বিদ্রোহের ব্যাপারে বলছেন যে বিডিআর এর সৈন্যরা অফিসারদেরকে গুলি করে মেরেছে, আর কেউ গুলি করেনি, বিডিআর এর সৈন্যদেরকে উনি ইঙ্গিত করছেন। উনি বলছেন ফুল স্টপ, উনি বলছেন নো বাট নো ইফ, এ ধরনের। তো মনে হচ্ছে উনি এই বাট এবং ফুল স্টপ এবং ইফ দিয়ে এখানে একটা দেয়াল তৈরি করে দিচ্ছেন, সীমারেখা তৈরি করে দিচ্ছেন, যে এর বাইরে যাওয়া যাবে না, শুধু সামনে যারা আছে, যাদের গুলিতে অ্যাপারেন্টলি মারা গিয়েছে, তাদের ব্যাপারে তোমরা কথা বলো বা তদন্ত করো, তাদেরকে জেল ফাঁসি দাও। এর বাইরে কোনো আপনি যেটা বলছিলেন পরিকল্পনাকারী কে, কে কেন করলো, মোটিভ কি, এই বিষয়গুলো সম্ভবত উনি একটু তদন্তকে প্রভাবিত করতে চাচ্ছেন বলে অনেকে অভিযোগ করেছেন। জেনারেল ওয়াকারের ব্যাপারে আপনার অ্যানালাইসিস কি, এবং উনি যে বক্তব্যটি দিলেন যেটি কেন দিলেন এই মুহূর্তে, আপনি কি একটু আমাদেরকে ব্যাখ্যা করবেন? না, না, ব্যাখ্যা তো আছেই। এখন ধরেন তার আগে আমি একটু আপনার আগের ইয়ে থেকে একটা দুটো ব্যাপারে একটু কথা বলে নিই। সেটা হলো যে আপনি বলছেন যে মাছের কাঁটা নিয়ে গেলে বিড়াল অসন্তুষ্ট হয়। বদরুদ্দিন ওমর এটা উদাহরণটি দিয়েছেন আর কি। হ্যাঁ, এই অসন্তুষ্ট কথাটা কিন্তু এক্সট্রিমলি সফট কথা হয়ে গেল। আচ্ছা, উন্মাদ হয়ে গেছে, উন্মাদ। আচ্ছা। উন্মাদ হলে কি করে মানুষ? ওর জামা কাপড় গায়ে আছে কিনা সেটা তো খেয়াল রাখে না। তা না হলে দেখেন তাদের মিডিয়া যেভাবে বাংলাদেশ বিরোধী একটা ক্যাম্পেইনে নেমেছিল, এটা উন্মাদ, এটা তো তারা নিজেদের কাপড় উঠাই ফেলছে। সারা পৃথিবীর লোক জানছে যে এরা একটা ভুয়া একটা মিডিয়া। তো তারপর সরকার ভিতরে কি করছে এটা তো সবাই জানে। একটা ফরেন সেক্রেটারি এসে সেনাপ্রধানের সাথে দেখা করার, আপনি কি এটা মনে করেন না যে উন্মাদ হয়ে যায় করছে? কোনো অবস্থাতে এটা প্রোটোকলে খাটে না। মিটিংটা গোপন ছিল, ইন্ডিয়ান যে ফরেন সেক্রেটারি এসে সেনাপ্রধানের সাথে দেখা করেছে, আইএসপিআর কিন্তু কোনো বিবৃতি দেয়নি, মানে এটা একটা আনপ্রেসিডেন্টেড। তো বোঝা যায় তো যে এই সমস্ত জিনিসটা উন্মাদ হলে সরকার লেভেল থেকে শুরু করে সব লেভেলে কিভাবে হয়েছিল। তারপরে হলো যে আপনি কিছু হিন্দু ভাইদের শহীদ হওয়ার কথা বলছেন। আসলে জানেন আমাদের দেশে ব্রিটিশ যখন দখল করে তখন কিন্তু তারা ব্রাহ্মণ সমাজকে পকেটে নিয়েছে, কারণ ব্রাহ্মণরা সবার গণ্যমান্য এবং তারা যা বলবে তা শুনতে বাধ্য সবাই। তা আমাদের দেশেও কিন্তু উচ্চ বর্ণের হিন্দু, তারপরে ব্যবসায়ী, তারপরে ধরেন যে লিটারেল পিপল যারা আছে, বিভিন্ন সাংবাদিক, প্রফেসর, ডাক্তার, এই লেভেলেরটা কিন্তু একদম তাদের অনেক ইনভেস্টমেন্ট আছে। আর যে লেভেলের লোক এখানে গেছে এরা তো আমাদের সাধারণ মানুষের মতো একজন মানুষ। গ্রামে আমি কোনোদিন আমার হিন্দু এক ভাইয়ের সাথে ওই রকম আমি কোনো সাথে দেখিনি। বাট মনে রাখতে হবে আপনাকে যে আল্লাহ তাআলা কি বলেছে, তোমরা জানো না, ওরা প্রকাশ্যে যতটুকু বলে ভিতরে যে কি আছে আল্লাহ বলেই দিয়েছেন যে ভিতরে মুসলমান আইডেন্টিটি, বাংলাদেশের মুসলিম আইডেন্টিটি যে 80% বা 85%, আর হলো বাংলাদেশের লোকেশন ইনসাইড ইন্ডিয়া। একজন মুক্তিযোদ্ধা জেনারেল আমাকে বলেছিল যে রিমেম্বার, বাংলাদেশ ইজ এ ড্যাগার ইনসাইড ইন্ডিয়ান বেলি। এখানে মুসরামুসরি করলে তার দিল্লিতে কষ্ট হয়। এই জন্য তারা চায় যে এখানে একটা ড্যাগার তো আছে, এই ড্যাগারটার একটু শান্ততা রাখো, নিয়ন্ত্রণে রাখো, সেটা করবেই তারা। যাই হোক, এখন আপনি যেটা বলছেন ফুল স্টপের কথাটাও একটু বলে রাখি যে ফুল স্টপ কেন? ফুল স্টপ আমি আজকে বলতে পারছি বিকজ আমি আপনাকে আমার প্রথম দিনে বলেছিলাম কেন, আমি তো একটা এসএমজি নিয়ে রেডি হয়েছিলাম, কিন্তু আমি তো যেতে পারিনি কারণ আমি একটা ম্যাগাজিন নিয়ে কি করবো এখানে। মানে আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনি বলছেন যে
2009 সালে যখন বিডিআর বিদ্রোহ, বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত হয়, তখন আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিনিয়র মেজর হিসেবে তখন, আপনি এখন বলছেন যে আপনার আগ্নেয়াস্ত্রটি আছে যিনি আপনি রেডি ছিলেন বিডিআর এর ভিতরে যাওয়ার জন্য, তাই তো? এবং আপনি আক্রমণকারীদেরকে বা হত্যাকারীদেরকে প্রতিহত করার জন্য আপনি নিজে আর্মি অফিসার হিসেবে রেডি ছিলেন। যে তারপর সেখান থেকে বলুন কাইন্ডলি। না, সেখানে তো আমি যেতে পারলাম না, কারণ আমাকে একটা ম্যাগাজিন দিছে শুধু, যে ইউনিটের মধ্যে যদি কেউ অস্ত্র নিতে আসে তাহলে তুমি ঠেকাবা। তা আমি তো বললাম যে এটা এক ম্যাগাজিন তো হবে না। আমার প্ল্যানই ছিল যে আমাকে অন্তত 2টা ম্যাগাজিন যদি আমি সংগ্রহ করতে পারি। আমার অ্যাসিস্ট্যান্ট যে ছিল একজন কমান্ডো ক্যাপ্টেন, আমরা 2জন যাব, এবং আমরা জানি যে বিডিআর এর গেটে যে যদি শুধু আমি ফায়ার করতে পারি, বাস্ট ফায়ার করবো, কয়েকটা ম্যাগাজিন খালি করে দেবো একদম, একটা বিডিআরও ভিতরে থাকবে না। আর এর প্রমাণ আমি নিজেই, বিকজ আমি তো জেল খেটেছি বিডিআর এর সাথে। তারা তো বলছে যে আমরা অপেক্ষা করছিলাম যে আর্মি ফায়ার শুরু করুক, আমরা দৌড় মারতে পারি। কারণ তাদেরকে যারা আটকাচ্ছিল যে হাতিয়ার নিতে হবে নাহলে তোমাদেরই মারবো, যারা, এটা তো সংখ্যায় অনেক বেশি ছিল না, তারা তো আর বলতে পারতো না যখন ফায়ার আসতো ভিতরে ঢুকতো। দেখেন এইখানে যে ঘটনা ঘটবে, এই ঘটনা যারা ঘটাবে তাদের নিরাপত্তার জন্য আজম নানক তারা সকাল থেকে ভিতরে ছিল। আর্মি যখন যায় 10:15টার মধ্যে তো পৌঁছে যায়। আর্মি অফিসার নিজে বলতেছে আমি তাদেরকে দেখছি বিডিআর গেটে, বিডিআর এর মধ্যে তারা ছিল। মানে তারা গেছে ওইখানে ক্লিয়ারদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। তারা গেছে আওয়ামী লীগের সংগঠনের লোকজনকে হাতিয়ার নিয়ে ভিতরে ঢুকেছে। তো এই যে একটা প্রোটেকশন দেওয়া এবং বাইরের কোনো লোক যাতে না যায়, আমি আমার কথা কেন বললাম যে আমি গেলাম আমি করলাম এবং কেউ মারা গেল না। এটা তো বোঝানো যেত যে একজন মারা গেল আর কিছু না মারা গেল, আমি যে একটা নিয়ম ভঙ্গ করেছি তার জন্য ফাঁসি হইতো। এই যে আর্মির কেউ ভিতরে যায় না, এই জন্য আমরা বলতে পারতেছি যে জেনারেল ওয়াকারও বলতেছে যে সেনাবাহিনীর গুলিতে কোনো অফিসার মারা যায়নি। এটা তো সত্য, উনি খুবই সত্য কথা বলছে, আমাদের মারা যায়নি, এটা তো এনশিওর করা হয়েছে। মানে ওই ব্যাপারটাতে আরেকটু আমি জেনে নিই, আপনি যখন আপনার অস্ত্র নিয়ে আপনার অ্যাসিস্ট্যান্ট নিয়ে আপনি বিডিআর এর ভিতরে গিয়ে অফিসারদের রক্ষা করার জন্য যেতে চাইলেন, কেন পারলেন না? আরেকবার বলবেন কেন পারলেন না? পারলাম না কারণ আমার কাছে তো পর্যাপ্ত গোলা দেওয়া হলো না। আমার এক ম্যাগাজিনে 25টা বা 30টা মনে হয় গুলি থাকে। কে দেয়নি আপনাকে? আমার ইউনিট কমান্ডার যে ছিলেন ওনারা কি মনে করে দেন নাই। আমি বলছিলাম যে এখানে আপনি যেটা বলছেন যে সৈনিকরা যদি আমাদের সৈনিকরা বিদ্রোহ করে, তারা যেন অস্ত্র না নিতে পারে, তাহলে অস্ত্রাগার এবং গোলা পরীক্ষা দিতে হবে তোমার, কারণ তুমি ইউনিটের ওসি। তো এই মতো অবস্থাতে আমি তখন বললাম যে যাবেন কেন, আপনার ইউনিট থেকে আরো যাবেন না? না, এখান থেকে ইউনিটকে নিয়ে তো যাওয়ার কোনো নির্দেশই কোথাও দেওয়া হয় নাই। যাদেরকে দেওয়া হয়েছে তারা যায় ওখানে দাঁড়ায় ছিল, তারা ভিতরে ঢোকে নাই। আমি বলেছিলাম আমার ব্যক্তিগত ক্যাপাসিটিতে, আমি জানি যে আমার বন্ধু মারা যাচ্ছে, আমার পরিচিত অফিসাররা মারা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এখনো গেলে তাদের বাঁচানো যাবে। তারা বলতেছে যে সামবডি কাম, শুধু আসো, তাতে আমরা বেঁচে যাব। তো সেখানে কেউ যখন যাচ্ছে না, তখন আমি একদম অ্যাডামেন্ট ছিলাম যে আমি যদি 5টা বান্ডুলিয়ার নিয়ে 5টা ম্যাগাজিন নিয়ে আমি আমার হাতে পাই, আমি মোটরসাইকেল নিয়ে চলে যাবো এবং ওই জিগাতলা গেটে ফায়ার শুরু করবো। এবং আমি জানি যে ফায়ার শুরু করলে কেউ ভিতরে থাকবে না, কারণ সেনাবাহিনীর নেতৃত্বে বিডিআর সবসময় থাকে, ওইখানে সেনাবাহিনীর নেতৃত্ব নাই, ওখানে তারা তাদের মতো কাজ করতেছে। তো এরকম একটা অবস্থাতে একটা ফায়ারিং শুরু করতে পারলে যে কোনো গেটে ওরা ভেঙে যেত। এবং তার প্রমাণ আমি নিজেই, কারণ বলছি যে আমি জেলখানায় থাকা অবস্থায় ওরাই আমাকে বলছে, স্যার আমরা তো থাকতে চাইনি, আমাদের জোর করে ভয় দেখায় হাতিয়ার নেওয়াইছে। মানে এই ব্যাপারটিও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি বলছেন যে আপনি যখন জেলে ছিলেন, সরকার আপনাকে গুম করেছে, জেলে রেখেছে, নির্যাতন করেছে, সেটা অন্য ঘটনা, কিন্তু আমরা এই ঘটনায় থাকি যে আপনি যখন এই ঘটনায় জেলে ছিলেন সরকারের রোশনালে পড়ে, তখন বিডিআর এর এই হত্যাকাণ্ডের ঘটনায় যারা বিডিআর জওয়ানরা গ্রেফতার হয়েছে তারাও জেলে ছিল, এবং আপনারা তখন জেলের ভিতরে আপনাদের মধ্যে কথোপকথন হয়েছে। তারা আপনাকে বলছে যে স্যার আমরা তো আমাদেরকে জোর করে অস্ত্র হাতে নেওয়া হয়েছে। তো বিডিআর এর জওয়ানরা যদি বিডিআর এর জওয়ানরা যদি অস্ত্র হাতে না নিত, তাহলে তাদের মধ্যে যারা গুটি কয়েক ছিল তারা হয়তো বা বলছে যে তোমাদেরকে তাহলে আমরা মেরে ফেলবো, তোমরা যদি এখন আমাদের সাথে না আসো, তাই তো? তো ওরা বলছে যে আমরা ওয়েট করছি যে সেনাবাহিনী কখন অপারেশন করবে, কিছু গোলাগুলি হলে পরে আমরা একটা এক্সকিউজ পেয়ে যাবো যে আমাদের এখন যান বাঁচানোর জন্য পালিয়ে যাবে। সেটি হয়নি। বাংলাদেশ সেনাবাহিনী কখনোই ওই বিডিআর এর ওই পিলখানার ভিতরে প্রবেশ করেনি কোনো অ্যাম্বুশ মোডে, তাই তো? কেউ জানে। তো এখন ওরা বলেছে এটা যে আমরা ভেঙে যেতাম, এটা যে বলছে যে অবস্থাতে, এবং তারা কারা? বিডিআর এর সৈনিক যারা সিরিয়াসলি ইনভলভ, তাদেরকে অলমোস্ট কাউকে আনা হয় নাই, বিচারই করা হয় নাই, তাদেরকে সাক্ষী বানানো হয়েছে।
সাক্ষী হয়ে তারা যে সাক্ষী দিতে বলা হয়েছে সেটা দিছে। বিডিআরের সৈনিকরা শোনে না, ওই পিলখানার মধ্যে যারা হাতিয়ার হাতে নিছে সবাই পাপী, আমার আইনে সবাই পাপী। কিন্তু ঘটনা কিভাবে কি হয়েছে সেটা তো আমি পরে সবকিছু একটু একটু করে সব আমি জেনেছি। 1.5 বছর জেল খাটছি আমি এদের সাথেই। তো ওরাই আমার দিনের সকাল হলেই সবাই চলে আসতো, আচ্ছা আমার সাথে আমার বিডিআর যে কমিশনটি এখন গঠিত হয়েছে, তারা কি আপনার মতো এত মূল্যবান সাক্ষী বা যে সার্কামস্টেন্সেস এভিডেন্স প্রডিউস করতে পারে? আপনার সাথে কথা বলেছে? আপনার সাক্ষ্য নিচ্ছে? না না, আমার সাক্ষ্য নেয় নাই। আচ্ছা, আমার সাক্ষ্য নিবে না তো, আমার হয়তো এভিডেন্সিয়াল ভ্যালু তারা মনে করছে নাই, বাট আই হ্যাভ। এবং আমি এটা করবের কি বলে আর অন্যদেরকে নিয়ে এসে আমি এর সাথে সম্পৃক্ত করতে পারবো। মানে বিডিআর ওই সৈনিক তো আছেই। ইভেন এখন যারা ফাঁসির আসামি অধিকাংশই রাজসাক্ষী হতে পারে, তাদের কাছে এমন এমন তথ্য আছে, ওরা প্রমাণ করছে যে সে জড়িত এবং সেজন্য তার ফাঁসি হয়েছে। কিন্তু কমিশন ঠিকমতো কাজ করছে না। না না, কমিশন কাজ করবে। এই যারা এখন জেল খাটছে, জেলের মধ্যে আছে, তাদেরকে নেওয়াই যাবে না সাক্ষ্য হিসাবে। এটা তো কমিশনের ওই ইয়েতেই আছে, তাদের যে অর্ডারেই আছে যে এটা দিতে পারবে, যারা বিচারাধীন নিতে পারবে না। কিন্তু এখানে তো আমার সাথে কমিশনের যে কথা হওয়ার সময় আমি যেটা মৌলিকভাবে বলেছিলাম যে আপনারা যে কাজ করবেন এটা তো বিচার হইতে হবে, 1। 2 হলো যে এইখানে এই কমতি আছে। 3 হলো যে একটা ঘটনার তদন্ত হয়েছে, আজকের মতো আপনারা করতেছেন এরকম তদন্ত হয়েছে, চার্জশিট হয়েছে, বিচার কার্যক্রম হয়েছে, বিচারও হয়ে গেছে। এখন শুধু কিছু লোকের যারা ফাঁসি তাদের নিয়ে এখন অ্যাপিলেট ডিভিশনে আছে, একটা রিভিউ হচ্ছে, তো সম্পূর্ণ শেষ। সেই রকম অবস্থায় একই ঘটনার তদন্ত হচ্ছে, তাহলে আগের ঘটনাটাকে একমত থামাই দিতে হবে। কারণ ওইখানে অনেক লোক আছে তাদের এভিডেন্সিয়াল ভ্যালু আছে ভেরি হাই। আল্লাহর রহমত যে ফাঁসি যাদের হয়েছে তাদের ফাঁসি কার্যকর হয় নাই, এটা যে কতবার তার রহমত এটা জাতি টের পাবে যদি তাদেরকে সাক্ষী হিসেবে আনা হয়। তাদের কাছে এমন এমন তথ্য আছে যাদের এখন ফাঁসি হয়েছে, এদের অনেকের সাথে আমার রেগুলার কথা হতো, তো জানি তো যে তাদের কাছে কি কি তথ্য আছে। তারা সাক্ষী দিতে পারলে এই যে পর্দার আড়ালের লোকজন এবং ভারতীয় লোকের যে একদম প্রেজেন্স, এটা 100% প্রমাণিত হবে। দেখেন, ভারতের লোকজন বাংলাদেশে ঢুকে বড়ই বাড়িতে আক্রমণ করেছিল, 8 জনের একটা বিওপিতে ঢুকতে পারে নাই। চিন্তা করেন যে 8 জন লোক কত শক্তিশালী ছিল, যে সেখানে 800 লোকও ঢুকতে পারে নাই, মারা গেছে 400-র মতো মারা গেছে। কেন? এই ব্যাটালিয়ন কমান্ডার একজন ইনফ্যান্ট্রি অফিসার, তাকে কেউই গোনে না, এখন তার নামই আসে না, লেফটেন্যান্ট কর্নেল শাহরুজ্জামান। উনি উনার ব্যাটালিয়ন সদর থেকে বলেছিল যে তোমরা খবরদার বিওপি ছাড়বা না, আমি আসবো। তো উনি যে বিওপিতে পরের দিন 12টার দিকে উঠে এসছে, উনার সাথে উনার রানার মারা গেছে, উনার অপারেটরের ওয়াইলেসে গুলি লাগছে, আল্লাহ উনার বাঁচাই দিছে। উনি কিন্তু বিওপি বড়াইবাড়ি বিওপিতে উঠেছেন। এই হলো কমিটমেন্ট অফ আর্মি অফিসার। বিডিআর সৈনিক এমনি আমাদের বিশ্বাস করে না, বিডিআর জানে যে আর্মি অফিসার জীবন দিয়ে দেবে, তবু যা বলছে আমার বাঁচানোর জন্য সে আসবে। এবং সেই শাহরুজ্জামান কিন্তু গিয়েছিল, তাকে কোনো পুরস্কার দেওয়া নাই, কিছু না, সে প্রমোশনও পায়নি। আর এইটার পরে যখন সাধারণ জনগণ তো অনেক স্মার্ট, আমরা তো যুদ্ধ নিয়ে ব্যস্ত, সাধারণ জনগণ কি করছে, তাদের সাথে আমি মিশেছি। আমি তো ওই এলাকার আবার একটা পদে আমি ছিলাম পরবর্তীতে। ওরা বলে যে স্যার আমরা দেখতেছি আমাদের লোকজন তো বিডিআর তো যুদ্ধ করছে, তাদের ইভেন বিএপির মধ্যে ঢুকে এক্স বিডিআররাও যুদ্ধ করছে ওই এলাকার। তা ওরা বললো যে আমরা যদি এখান থেকে ডেড বডি কালেক্ট না করতে পারি তাহলে তো কোনো এভিডেন্স থাকবে না, এবং ইন্ডিয়া অস্বীকার করবে যে আমরা বাংলাদেশের মধ্যে আসছিলাম। ওই জন্য ওরা কারো কথা শোনে নেই, 18টা ডেড বডি ঝুলায় নিয়ে চলে গেছে পিছনে কর্তিমারি বাজার, ওখান থেকে প্রায় 4 কিলোমিটার পিছনে, ওইখানে নিয়ে গেছে। ওইটাই পরে ময়মনসিংহ সেক্টর নিয়ে আসা হয়েছিল, যেটা হ্যান্ড ওভার করা হয়েছে। এই যে ডেড বডি কালেকশন করে এভিডেন্স হিসাবে, দেখবেন বর্ডারে যত কিলিং হয় বিএসএফ কিন্তু আমাদের বডি মারে বাংলাদেশের মধ্যেই, টানে হেসড়ে নিয়ে চলে যায় ইন্ডিয়ার মধ্যে। সেটা কেন করে আসলে? পরে তাদের এভিডেন্স এসে বাংলাদেশে আসে, মানে ইন্ডিয়ায় আসছিল। ও আচ্ছা, এটা কারণ তৈরি করে যে তাকে মেরে ফেলাটা প্রমাণের জন্য, প্রমাণের জন্য। আচ্ছা আচ্ছা, জি আমি এটা খেয়াল করেছি, আমি কখনো জানতাম না এটা কেন করে আর কি। পিলখানার মধ্যে যদি, হ্যাঁ আপনি অনেক কিছুই আমাকে জিজ্ঞেস করবেন, আমি যেহেতু গ্রাউন্ড সোলজার, আমি একদম গ্রাউন্ডে কাজ করেছি, আমি প্রায় 1500 কিলোমিটার বর্ডার আমি হেঁটেছি, ময়মনসিংহের লাস্ট থেকে শুরু করে রংপুরের লাস্ট পর্যন্ত বর্ডারে হাঁটছি ইচ্ছা করেই। এক একদিন আমি সময় পেলেই বেশ চলে যেতাম যে এই পয়েন্ট A to B আমি আজকে হাঁটবো, হেঁটে হেঁটে দেখবো। তো আমি ওদের সাথে এমনভাবে মিশছি যে আমি অনেক কথাই জানি। তো কেন, কতটুকু কনফিডেন্স থাকলে? তো বিডিআর এর সৈনিক ডেফিনেটলি দে আর ভেরি লয়াল। কিন্তু আপনার যে সন্তান, দেখেন পুলিশের একটা, তার মেয়ে বাপ মাকে মেরে ফেলছে, মেয়ে বাপ মাকে মারতে পারে? যখন সে মেরেছে তখন কিন্তু স্যাবোটাজড, তার মাথা নষ্ট করে দেওয়া হয়েছে, সে ড্রাগ এডিক্ট, সে টাকা চায়, দেয় নাই, বাপ মা দুজনকে মেরে ফেলছে।
বিডিআর এর সৈনিক আমাদের এত লয়াল সৈনিক, আমি তো নিজে সার্টিফিকেট দিচ্ছি, কিন্তু তারা এই কাজটা করলো কেন? কারণ তাদেরকে এমন ভাবে আস্তে 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 সাইকোলজিক্যালি ট্রিট করা হয়েছে এবং এমন ভাবে সুযোগ সুবিধা টাকা, এই যে মঈন সৈনিক যে গুলি করতে গেছিল বিডিআর ডিজিকে, তাকে 3 কোটি টাকা দেওয়া হয়েছে বা হবে এরকম একটা কথা বলা হয়েছিল। সেই মঈন কিন্তু বেঁচে নাই, কিন্তু সে তার সাক্ষী। মঈনের কথা কেউ বলে না, আজ কোনো টকশোতে এই প্রসঙ্গটাই আসে না। হোয়ার ইজ মঈন? আমাকে তো বিডিআর সৈনিকটা ভিতরে বলছে, স্যার মঈন কই? মঈন পঞ্চগড় দিয়ে ইন্ডিয়া ঢুকছে, এসে আমি প্রমাণ করছি, পঞ্চগড়ে আমার কিছু লোকজন আছে। তো এই যে মানে এই সাক্ষ্য প্রমাণ গায়েব করা বা সাক্ষ্য যাতে না থাকে তার কারণে সেইটার নিশ্চিত করার জন্য আজম এবং নানক সকাল থেকে বিডিআর এর মধ্যে ছিল। ছাত্রলীগের লোকজন ইন্ডিয়ান কিলারদেরকে গাইড করে নিয়ে আসছে এবং তাদের গায়ে বিডিআর ড্রেস পরা ছিল, কিন্তু তাদের অস্ত্র ছিল তাদের নিজস্ব অস্ত্র, এবং এই অস্ত্রগুলো তাদের পর্যন্ত আনা এবং এটাকে কালেক্ট করে আবার ফেরত দেওয়ার ব্যাপারটা এটা তারা কোঅর্ডিনেট করছে। অনেক প্রমাণ আছে, কারণ বিডিআর অফিসারদের এই ইয়ের পরে, ঘটনার পরে ইনাদের কিন্তু পোস্টমর্টম হয়েছে, যেটা করতে চাওয়া হয় নাই। এই পোস্টমর্টম করার ব্যাপারে যে অফিসার ভূমিকা রাখছিল তাকে চাকরি থেকে বের করে দিছে। তোরা কে বলছিল এই উদ্যোগ নিতে? সে যখন প্রকাশ্যে বলে ফেলছে কোর্ট মার্শাল ইয়ে করতে হবে, পোস্টমর্টম করতে হলে, বাধ্য হয়ে করছে। কিন্তু পোস্টমর্টম করতে যে আপনি দেখবেন যে ওইখানে কোন অস্ত্রের গুলিতে অফিসার মারা গেছে, সবই কিন্তু আপনি পাবেন না যে বাংলাদেশের এই 7.62 টাইপ বা অ্যামুনিশন একরকম হলেও এটা কিন্তু ব্যালিস্টিক প্রুফে কিন্তু প্রমাণ পাওয়ার সম্ভাবনা এখনো আছে যে এইটা বাংলাদেশের গুলি না। তো এই যে ভিতরে ঢোকার পরে তাদেরকে সেফলি বাইর করে দেওয়ার যে ব্যাপারটা, এটা ছিল আওয়ামী লীগ বা তৎকালীন প্রশাসনের 1 নাম্বার ডিউটি দিয়েছিল ইন্ডিয়া, এবং সেই জন্য তারা সবাই গেছে ওইখানে, এবং এই 12টার মধ্যেই তারা পতাকা ওরা ভিতরে ঢুকছে তাদের নিশ্চয়তা দেওয়ার জন্য। এবং ঝড়ের বেগে, একজন অফিসার বলতেছে আমার সামনে দিয়ে ঝড়ের বেগে অ্যাম্বুলেন্স ঢুকছে, তার সাইক্লোনের বেগে বাইরে হয়ে গেছে। এই গাড়ি ফলো করছে একজন অফিসার, তার সাথে আমার এখন আর যোগাযোগ নাই, সে বেঁচে আছে কিনা তাও জানি না। সে বিমান বন্দর পর্যন্ত গিয়েছিল, যে ওই অ্যাম্বুলেন্স কিছুতে যাওয়ার পরে অ্যাম্বুলেন্স থেকে সবাই নেমে মাইক্রোবাসে উঠছে, তারপরে আবার গাড়ি চেঞ্জ হয়েছে, তারপরে তারা বিমানবন্দরে গেছে, এবং যে বিমানে গেছে সেই বিমান 2 ঘন্টা লেট করে গেছে। এগুলো তো প্রমাণ এখন করা যাবে। এই যে কমিশন করে না কেন? এটা ইন্ডিয়ান ইনভলভমেন্ট প্রমাণের জন্য কমিশনের এগুলো করতে হবে। আমি জানি এগুলো করবে না, আমি তো এখানে নাই, আমি জানি তো, আমি থাকলে আমি কি করতাম? এই সমস্ত মানে মেরুদণ্ডহীন লোক দিয়ে এগুলো হবে না, এবং তারা দালাল নিত। আমি বলতাম যে হ্যাঁ এটা ঠিক আছে, একজন যদি ঠিক লোক থাকে সবরে সোজা রাখতে পারবে। এফেক্টেড ফ্যামিলির কেউ নাই, আইনজ্ঞ কেউ নাই, এগুলো ভুয়া ফালতু কথা বললে তো হবে না। যাই হোক, ইন্ডিয়া যেরকম বড়াই বাড়িতে সাক্ষ্য প্রমাণ আমাদের জনগণের কারণে 18টা ডেড বডি ছিল জন্য ভারত আন্তর্জাতিক কোনোভাবেই কিন্তু সে পাত্তা পায় নাই, বিকজ তোমরা ঢুকছিলে কেন বাংলাদেশে বলো, এটাই ছিল প্রধান কথা। এই পিলখানাতেই তাই হইতো, যদি একটা কিলারকে আমরা ধরতে পারতাম বা মারে ফেলতে পারতাম বা মারা যেত, কোন রকম গুলি করতে দেয় নাই কাউকে, যা করার ওরা করছে যতক্ষণ তারা ছিল ভিতরে। তারপরে বের হয়ে গেছে, তখন এই যে মাস কিলিং গুলো শুরু হলো। জি, আমরা ব্যাখ্যাটা শুনেছি, এবং আপনি কিন্তু এর আগে আমাদের অনুষ্ঠানে এসে আরো অনেক গুলো এভিডেন্সিয়াল কথা বলেছেন এবং একটা বর্ণনা দিয়েছেন। আমি দর্শকদেরকে অনুরোধ করব, আমাদের ওই এপিসোডের লিংকটিও থাকবে এই এপিসোডের ডেসক্রিপশনে, আপনারা ওনার পূর্ণ সাক্ষাৎকার দেখে নিতে পারেন। মেজর মোহাম্মদ মহসিনুল করিম, আপনার কাছে আমি যে বিষয়টি আবারও জানতে চাই সেটা হচ্ছে জনাব ওয়াকারের ভূমিকা। আপনি কি জনাব ওয়াকার, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বিডিআর এর এই তদন্তে একটি বাধা হিসেবে দেখেন? শুনেন, আপনি শুধু ওয়াকারের নাম স্পেসিফিক্যালি বললে সে তো একজন সেনাপ্রধান, কিন্তু তার শক্তিটা কোথায়? তার শক্তি হলো ওই সমস্ত জেনারেল, ইন্ডিয়া যাদেরকে প্রমোশন দিয়ে জেনারেল করেছে, তা উনি একা না তো। এই যে সে যে বললো যে আর্মির লোক গুলি করবে না, এটা কোত্থেকে আসলো কথাটা? জেনারেলদের কাছে আসছিল, আসে নাই? এইটা সাধারণ সৈনিক এবং জুনিয়র অফিসার বলছে যে উই উইল নট ফায়ার, এবং এইটা তখন করতে গেলে আমাদের জেনারেলদের জীবনের ঝুঁকি ছিল। এটা যখন টের পাইছে তখনই কিন্তু একটা ডিসিশন এসে গেছে। 5 আগস্টের আগে যখন সেনাপ্রধান বলছিল যে আর্মি নিউট্রাল থাকবে, সেই ঘটনা বলছেন এখন, তাই তো? জি জি জি। তো এই যে আমি সেজন্যই বলছি যে ওটা কেন, ওটা হলো যে ভিতর থেকে একটা পালস আসছে যে সৈনিক এবং জুনিয়র অফিসাররা এর পক্ষে না। এটা স্পেসিফিক্যালি কথাটা বললাম আমি। তাহলে সিনিয়র অফিসার, ব্রিগেডিয়ার আর কর্নেল এন্ড অ্যাবভ তাদের কি? এখানে তো কর্নেল নিজে গুলি করছে, রেদওয়ান না কি নাম তার,
নিজে গুলি করছে, এটা মিডিয়াতে আসছে। তারপরে আরো ঘটনা আছে যেখানে মানে কিছু কিছু মানুষ অনৈতিক কাজ করেছে, পুলিশ যা করেছে, র্যাব যা করেছে, তারাও তা করেছে, এরকমও ঘটনাও আছে। তো এখন এগুলোর পরেও ওয়াকারের আমি কৃতিত্ব দিই একটা, যে সে হি অ্যাক্টেড ভেরি ভেরি ম্যাচিউরলি, যে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য যেটা তখন করার দরকার, 1 নাম্বার সে হাসিনাকে অ্যারেস্ট করে জেলে ঢুকাইতো, অথবা ওটাও দেখছে যে না, এনাকে বের করে দিতে হবে, সেটার জন্য উনি জোর করে বলুক, রিকোয়েস্ট করুক, যেমনি হোক। কারণ এখানে তো সে একা পারে নাই, যখন তখন তার ছেলেকে নিয়ে আসছে, তার বোনকে নিয়ে আসছে, তাদের দিয়ে কথা বলা শেষ পর্যন্ত। এবং সজীব ওয়াজেদ জয়, তাই তো? জি জি জি, এগুলো করেই কিন্তু হাসিনা তার ডিসিশন ছিল যে ওনাকে সেফলি বের করে দিতে হবে। এবং এই যে উনি এখন বাধা কি বাধা না, সেটার জন্য তো আমি বলবো যে এইখানে যে ইমপ্ল্যান্টেড যত সিনিয়র অফিসার আছে, যাদেরকে প্রমোশনই দেওয়া হয়েছে ইন্ডিয়ান লয়ালটির কারণে, সবাই মিলেই তো বাধা। আপনি একজন দুজনের কথা বলে কি করবেন? ওয়াকার তো সামনে আসছে, উনাদের কথা। জনাব ওয়াকারুজ্জামান এখন কেন এই বক্তব্যটি দিচ্ছেন? উনি বলছেন যে বিডিআর এর গুলিতেই অফিসাররা মারা গিয়েছে। না, এটা তো সত্যি কথা বলছে, এটা তো সত্যি কথা বলছে, কারণ এটা সে প্রমাণ করতে পারবে। অনেক কেউ ঢোকে নাই। নো বাট অর ইফ, মানে মনে হচ্ছে যে যারা প্ল্যান করেছে তাদের দিকে ওনার কোনো মানে কনসার্ন নাই। আর আরেকটি জনাব ওয়াকার সম্পর্কে আমাদেরকে আরেকটি তথ্য দিবেন? অনেকেই বলছেন যে জনাব ওয়াকার 2009 সালে যখন এই বিডিআর এর হত্যাকাণ্ড ঘটে, উনি তখন বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশ আর্মির মেজর হিসেবে কর্মরত ছিলেন, এবং উনি স্টেশন ছিলেন পিলখানার গেইটে। সুতরাং ওনার নিজেরও একটা ছোট ইনভলভমেন্ট রয়ে গিয়েছে। এই বিষয়টাকে একটু ব্যাখ্যা করবেন, এটা কি সত্যি না সত্যি না? এই ঘটনার কারণেই আমি কিন্তু বলেছি কমিশনকে, তাদের সামনে হল ভরা মানুষের সামনে বলছি যে ইউ ক্যানট ডু এনিথিং। আমার কাছে ব্যাখ্যা চাইলে আমি বলতাম। আপনি এই কথা বললেন, এই কথাটাই সেই কথা। মানে ঘটনাটা কি সত্যি যে জনাব ওয়াকার 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের সময় মেজর হিসেবে বিডিআর এর গেটে দায়িত্ব পালন করছিলেন? ছিলেন, উনি ওখানে ছিলেন, ওনার পুরো ব্যাটালিয়ন নিয়ে ওখানে ছিলেন। উনি তখন ব্যাটালিয়ন টুয়াইস ছিলেন, এবং সে সময় টুয়াইস হিসাবে উনি অ্যাক্টিং সিও, মানে সিও হয়তো সে সময় কোনো কারণে অ্যাবসেন্ট ছিলেন, তো উনি তো তখন ছিলেন। এবং উনি ওখানে কার সাথে কি কথা বলছে, এগুলো তো টক শোতে অনেক অফিসার বলতেছে। তো এইগুলো কথা এখন কে কখন কি কথা বলে, তার জন্য কাকে, জেনারেল ওয়াকার তো এখন রাজসাক্ষী হতে পারে যে তাকে দিয়ে কি কথা বলানো হয়েছিল। ওনার দায়িত্ব কি ছিল? উনি গেটে কি করছিলেন? উনি তো 1 নম্বর কথা হলো যে সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে একটা ব্রিগেড, সেই ব্রিগেডের একটা ইউনিট হিসেবে গেছে ওইখানে, কিন্তু ব্রিগেড কমান্ডারকে যে উনি যে গাইড করেছেন, সেটা করতে পারেন কি পারেন না, সেটা যেহেতু সে প্রাইম মিনিস্টারের রেফারেন্স দিয়ে নাকি কথাগুলো বলেছেন, তো সেই ক্ষেত্রে ব্রিগেডের হাকিম আজিজ, যার জেনারেল প্রমোশন হয়ে গেছিল, এই ধরনের লোকে তো আর কোনো কিছু তো কোনো নীতি নৈতিকতা থাকে না, যে যা বলবে তাই শুনবো, তাতে আমি জেনারেল হয়ে যাই। আসলে তো সে জেনারেলও হয় নাই, এবং উনি ওইখানে থেকে যে কিছু করেন নাই, যে যদি ওয়াকার কিছু বলেও থাকে, সেটা যদি শুনে থাকে, আমি জানি না, প্রাইম মিনিস্টার সরাসরি উনাকে বলছি না, যেটা বলতে পারেন না, সে তো সরাসরি সেনাপ্রধানের আন্ডারে। একটু গুছিয়ে বলুন, আমাদের দর্শকরা যেন একটু ধরতে পারে, মানে আপনি প্রাইম মিনিস্টার কাকে বলছেন না বা কি বলছেন? প্রাইম মিনিস্টার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হাকিম আজিজকে সরাসরি কোনো অর্ডার দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু যেটাই ইনস্ট্রাকশন দিয়ে থাকুক, শোনা যায় বা প্রমাণ দেয় অনেক অফিসাররা যে এটা প্রাইম মিনিস্টারের রেফারেন্স দিয়ে যে আপা বলছে, ভিতরে যেতে পারবেন না, এই কথা ওয়াকার জেনারেল ব্রিগেডিয়ার হাকিম আজিজকে বলছে। আচ্ছা, মানে ব্রিগেডিয়ার হাকিম আজিজকে আমি নিজেও জিজ্ঞেস করেছি। বর্তমান সেনা প্রধান এবং তৎকালীন মেজর ওয়াকারুজ্জামান, তার ব্রিগেড কমান্ডার হাকিম আজিজ, ওনাকে বলছেন যে আপা বলেছেন ভিতরে কেউ যাওয়া যাবে না। এটা অনেক অফিসারই বলছে, আমি যেহেতু প্রত্যক্ষ সাক্ষী না, আমি শুনেছি, আমি বললাম, এটা প্রমাণ আপনারা করতে পারবেন, যারা উপস্থিত ছিল ওইখানে, সে বলবে যে হ্যাঁ, সাক্ষী তো এরকম, হেয়ারসের সাক্ষী তো সাক্ষী না, আমি শুনছি, আমি বললাম। কিন্তু আপনি যদি সত্যি প্রমাণ করতে চান, একজন প্রত্যক্ষ সাক্ষী আছে। আমি এতটুকু বলতে পারবো, আমি হাকিম স্যারকে বলেছিলাম যে স্যার, আপনি কিন্তু রেডি হয়ে যান, ইউল বি হ্যাং, আপনার ফাঁসি হবে, কারণ আপনি ব্রিগেড কমান্ডার, আপনি অন গ্রাউন্ডে গিয়েছেন, আপনার পরিস্থিতি যদি বলেন যে আমি বুঝতে পারিনি, তাহলে এটা গৃহিণী বোঝে, আপনি সবই জানেন ভিতরে কি হচ্ছিল। আমি যখন জানি, আমি এখানে বাইরে বসে থেকে জানি, আপনি তো জানবেন না কেন। আমি তাকে দেখেছি, বিডিআর এর যে তৌহিদ ছিল ডিএডি, তার সাথে ওনাকে ফোনে কথা বলতে শুনেছি, দেখেছি আমরা মিডিয়াতে, উনি ওই লেভেলে চলে গেছেন। তারপরে কাকে
এই যে হাকিম আজিজ ব্রিগেডিয়ার, এবং ওনাকে বলছিলাম যে আপনি এবং যেহেতু হাকিম আজিজের সাথে ওয়াকারুজ্জামানের সম্পর্কটা কি আরেকবার বলবেন? সম্পর্ক হলো হাকিম আজিজ হচ্ছে 46 ব্রিগেড কমান্ডার, মানে ঢাকা ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, আর জেনারেল ওয়াকার হচ্ছে তখন 17 বেঙ্গল সম্ভবত সেই ইউনিটের, সে হলো অ্যাক্টিং অধিনায়ক, সিও। এই হলো সম্পর্ক, কমান্ড, যে সেই জায়গায় হাকিম আজিজের নির্দেশ মানবে ওয়াকার, আর সেটা হাকিম আজিজ হচ্ছে ওয়াকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সেই সময়, ব্রিগেড কমান্ডার। হ্যাঁ, একদম ডাইরেক্টলি ব্রিগেড কমান্ডার। তো এখন ওনাকে আমি বলছিলাম, ব্রিগেড কমান্ডারকে, ওনা আমার উপর প্রচন্ড খেপে যান। আমি বলছি আপনার ফাঁসি হবে, বিকজ ওইখানে আপনি একজন ব্রিগেড হিসেবে যে কথা, যে ডিসিশনটা আপনি নেওয়ার কথা, আপনি সেনাপ্রধান বা রাষ্ট্রের কারো কাছ থেকে পারমিশন নেওয়ার কথা না। ইট ইজ ইউর সোল ডিউটি টু এন্টার অ্যান্ড সেভ দি অফিসার। আপনি যদি বলেন যে বুঝি নাই যে এত কিছু হবে, হয়েছে তো পরে, আমরা বুঝছি কেমনে? আমরা তো সকালেই বুঝছি। আমাদেরকে আমাদের অফিসাররা ফোন করে করে বলছে যে এখনো আর্মি পাঠাও, আমরা বেঁচে যাব। এই কথাটা অফিসাররা নিজে বলছে, আমার বন্ধু আমাকে বলছে। আমি তো চোখের পানি ঠেকাতে পারি না যে আমার বন্ধুকে। আপনার বন্ধুর কথা বলছেন, উনি কি বিডিআর হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন ভিতরে? জি, আমার 3 জন বন্ধু শহীদ হয়েছে। 3 জন? আমার বন্ধু 3 জন শহীদ হয়েছেন, কর্নেল ইমাম, একজন হচ্ছে মেজর শাহনাজ, একজন হচ্ছে মেজর সালাম। এরা সবাই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। আপনাকে ফোন করে বলেছে, রিকোয়েস্ট করেছে? একজন ইনডাইরেক্টলি আমাকে খবর দিচ্ছে যে এখনো যদি তোরা আসিস তাহলে বেঁচে যাব। এবং এটা তো আমি এটুকু শুনেছি, কারণ ওদের নাম্বার আমার কাছে ছিল না যে আমি সরাসরি কথা বলবো। 2-1 জনের নাম্বার ছিল, তাদের সাথে কথা বলেছি আমি সালে নামে একজন অফিসার আমার খুব ঘনিষ্ঠ ছিল, আমার 1-2 কোর্স জুনিয়র, ওকে আমি ফোন করছি, ওর ফোনটা ধরলো ওর রানার, ধরে আবার কেটে দিল। তো এরকম আমি অনেকের চেষ্টা করছি, কিন্তু আমার আশেপাশে তো অনেক অফিসার ছিল, তারা তো সরাসরি কথা বলতেছে, আমি দেখছি আমার সামনে, এবং আমরা বুঝতে পারতেছি, হাকিম আজিজ স্যারও বুঝতে পারছে ভিতরে কি হতে যাচ্ছে। যেহেতু সে ঢুকে নাই, সে তার বিরুদ্ধে যদি এখন পরিবারের কেউ মামলা করে, তার ফাঁসি হবে, এখনো ফাঁসি হবে। বাংলাদেশে আছেন জনাব হাকিম? হ্যাঁ আছে মনে হয়, আমি জানি না আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই জন্যই যে বাধার কথা বললেন, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জনাব ওয়াকারুজ্জামান বলছেন যে আপা বলেছেন, মানে শেখ হাসিনাকে ইঙ্গিত করছেন, তাই তো? যেহেতু তারা রিলেটিভ। এটা যাদের সামনে কথা হয়েছে তাদের আমি বলতে শুনছি যে, এবং আমার যেটা আমি বলতে পারি সেটা হলো কি যে হ্যাঁ, সে সময় তো ওয়াকার ওখানে ছিল, এই ব্যাপারটা আমি শিওর। সে 17 বেঙ্গল ছিল এবং ওখানে গেছিল, এবং সে ছিল সিও। তারপরে তাকে দেখা গেছে, তার সাথে কথা বলতে, এটা অনেক অফিসার বলছে। মানে এখন একটি অনলাইনে একটি পিকচার বা ছবি সারফেস হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে জনাব ওয়াকার জাহাঙ্গীর কবির নানক এবং আওয়ামী লীগের নেতাদের সাথে ওই গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছেন, এই ধরনের একটি ছবি। হ্যাঁ আছে, এটা ছিল তো। জি, ওই ছবিটির সত্যমিথ্যা নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে এটা কি ওই সময়কারী ছবি কিনা বা কখনকার ছবি, সেটা নিয়েও প্রশ্ন কিনা সেটা আমিও বলতে পারবো না, কিন্তু নানক আজম তখন ওইখানে ছিল, ওয়াকারও ওইখানে ছিল, তারা এক জায়গায় হয়ে থাকলে ছবি হইতেই পারে। এখন কথা হলো যে নানক আজম ওইখানে কেন? ওই যে আপনি বললাম, তারা তো ঘটনা শুরুর আগেই বিজের ভিতরে ছিল, কেন ওরা আগের দিন শেখ হাসিনা ওখানে ভিজিট করে আসছে। এই সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থাটা একদম ট্রান্সপারেন্ট, সবাই তারা জানে কোথায় কি আছে। তারা যখন ভারতীয় ক্লিয়ারদের ভিতরে ঢুকাইছে, নানক আজম সাথে ঢুকছে, কারণ যখন ভিতরে টুকটাক গুলি শুরু হয়, তখন যখন আর্মি যায়, আর্মির অফিসার নিজে বলতেছে যে আমি দেখেছি গেটে দাঁড়ায় আছে নানক আজম, এবং তারা ভিতর থেকে বাইরে হলো। তার মানে হলো কি, তারা এখানে গ্যারান্টি দিতে গেছে। ওই যে রৌবানিতে যেরকম ডেড বডি পাওয়া গেছিল জন্য ইন্ডিয়া মুখ খুলতে পারে নাই, এখানেও যদি এটা ডেড বডি পাওয়া যাইতো তাহলে আজকে প্রমাণ করার দরকার ছিল না। এইখানে ইন্ডিয়ান একজন ব্ল্যাক ক্যাট হোক আর যেই হোক, তারা কেমনে আসলো? কিন্তু করা যায় না, এদেরকে একদম সরকারের প্রত্যক্ষ। দেখেন জেনারেল শাকিল, অন্যান্য অফিসার যার যেটা লিঙ্ক আপ আছে, প্রাইম মিনিস্টার সরাসরি বলছে জেনারেল শাকিল, সরাসরি সেনাপ্রধানকে বলেছে জেনারেল শাকিল, ডিজি এনএসআই, ডিজি ডিজেবে সবাইকে উনি সরাসরি বলেছেন, প্রমাণ আছে। তার মানে তো বিদ্রোহ হয়েছে। রিকোয়েস্ট করেছেন ফোর্স পার্সোনাল, এখানে বলেছে বিজিআর এর সেই সময় ডিজি জেনারেল শাকিল যে এই অবস্থা হয়েছে, আমার এই ব্যাটালিয়ন বিদ্রোহ করছে, নাও ইউ কাম অ্যান্ড রেস্কিউ আস। এই কথা যদি একজন বিডিআর এর ডিজি, একজন মেজর জেনারেল বলে থাকে, তারপরে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা সরকারের। তো সেখানে তো জেনারেল মইনু আহমেদ বলে, আমি তো বলছি জেনারেল মইনু আহমেদ কি বলবে, সে তো আমি তাকে নিজে তো বলছিলাম যে আপনি এখন বলতেছেন, আমাদের যখন অ্যাড্রেস করে আপনি সেনাপ্রধান বলতেছেন, ঘটনা যখন ঘটলো তখন আপনি ছিলেন আন্ডার দি শাড়ি অফ শেখ হাসিনা, গেট আউট ফ্রম হেয়ার, ইয়ার নো মোর সেনাপ্রধান, আমাদের সেনাপ্রধান আপনারা, উইল সলভ আওয়ার প্রবলেম। এখানে আমি 2000 অন্তত অফিসারের সামনে আমি কথাগুলো বলছি, আমি তাকে বের করে দিয়েছিলাম। তো এই যে একটা সেনাপ্রধান, সে ওইটুক বললো, কারণ সেনাপ্রধানের কাজ ছিল এটা, অ্যাবসলিউটলি। সে 46 ব্রিগেডকে পাঠাইছে, ঠিক আছে, অর্ডার দিছে, কাজ হয় নাই কেন? তাকে ফলো করার কথা, যে আমি অর্ডার দিলাম, ওখানে যা কাজ হয় নাই কেন?
ব্রিগেড কমান্ডার ওখানে যাওয়ার পরে তার তো নিজের ডিসিশন দেওয়ার কথা, তার তো কারো পারমিশন দরকার নাই। আমরাও তো ইমার্জেন্সিতে অনেক সময় এই যে পার্বত্য চট্টগ্রামে মানুষ মেরে ফেলছি, আমি কি তখন আমার কমান্ডার অফিসারকে জিজ্ঞেস করছি স্যার ওমরকে গুলি করবো কিনা? আমি বুঝতে পারতেছি সে হি ইজ রিস্ক ফর মি, সে আগে গুলি করলে আমি মরবো, আমি আগে গুলি করলে সে মরবে, আমি মানুষ মেরে ফেলছি, আমি তো জিজ্ঞেস করতে যাই নাই। ওই ডিসিশন তো আমার নেওয়ার কথা, আমি ডিসিশন নিলে আমি একা মরতাম না, আমার সৈনিকরা মরতো। তখন তো আমার ডেড বডির উপরে কোর্ট মার্শাল হইতো যে তোমার ডিসিশন না দেওয়ার কারণে সৈনিকও মারা গেছে, তুমি তো মরছোই। এই হলো সেনা অফিসারের দায়িত্ব। সে যদি ওখানে গেটে যেয়ে থাকে, ভিতরের ঘটনা তাকে যদি বলে যে বুঝি না এটা মিথ্যা কথা, সে 100% জানে ভিতরে কি হচ্ছে এবং সে ঢোকে নেয়, সেজন্য জেনারেল এই ব্রিগেডিয়ার হাকিম আজিজ যেখানেই থাকুক ইমিডিয়েটলি শি শুড বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি, এবং তার ফাঁসি হবে কোর্ট মার্শাল করে। সামরিক বাহিনীর সদস্য ছিল সে, তখন সে বিডিআরের সদস্য ছিল না, সে একটা ইমার্জেন্সি ক্রাইসিস সেভ করার জন্য ওখানে গেছে। ফালতু কথা বললে তার জুনিয়র অফিসারদের বলছি, তোমার ব্রিগেড কমান্ডার একা ফাঁসি হবে না, তোমাদেরও হবে। তো জুনিয়র অফিসারদের মধ্যে একজন তো জনাব ওয়াকারুজ্জামান। হ্যাঁ, সে একটা ব্যাটালিয়ন কমান্ডার। জি। তো এখন যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে তাহলে আমরা কি এই ধরনের কোনো কনক্লুশন করতে পারি যে আপনার ভাষ্যমতে যেটি উঠে এসেছে যে তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল হাকিম আজিজ ওনার নেতৃত্বে সেনাবাহিনীর দল ছিল যারা বিডিআর এর ওই পিলখানার হত্যাযজ্ঞের যে ক্রাইম সিনটা ওটাকে কর্ডন করেছিল, তার প্রহারায় ছিল, এবং ভিতরে তখন আর্মি অফিসারদেরকে মারা হচ্ছিল 2-3 দিন ব্যাপী হত্যাকাণ্ডে। তো সেখানে আবার তৎকালীন এখন যিনি সেনাপ্রধান, তখন তিনি জুনিয়র অফিসার ছিলেন, জুনিয়র মেজর ছিলেন ব্রিগেডিয়ার হাকিম আজিজ। না, জুনিয়র মেজর না, সে ব্যাটালিয়ন 2IC পোস্টেড। জুনিয়র মেজর বলা যাবে না তাকে, ভেরি সিনিয়র অফিসার, সিনিয়র মেজর, বাট মেজর র‍্যাঙ্কে ছিলেন তখন তিনি। এবং ব্রিগেডিয়ার আওয়ামী লীগ, শোনেন, আওয়ামী লীগ কেবল ক্ষমতায় আসছে, উনি যেহেতু আওয়ামী লীগের ঘরানার লোক, সেই জন্য ওনাকে কিন্তু আমি বলবো যে হ্যাঁ, একটা জেনুইনলি তার উপর অন্যায় করা হয়েছে, তাকে প্রমোশন দেওয়া হয়নি। তার তো প্রমোশন পাওয়া ততদিনে তার কোর্সমেটরা বা তার লেভেলের লোকজন, সে তার যে সার্ভিস ক্যারিয়ার প্রোফাইল সবকিছু যদি চিন্তা করা যায়, তাহলে তার প্রমোশন অবশ্যই পাওয়া উচিত ছিল। সেজন্য সে প্রমোশন তার পায় নাই, কারণ সে শেখ হাসিনার আত্মীয়। তো উনি তখন মেজর হিসাবে ব্রিগেডিয়ার হাকিম আজিজ এর অধীনে থেকে উনিও তখন এই পিলখানার গেটে ছিলেন বা আশেপাশে ছিলেন। তো আপনি যেটা বলছেন যে তৎকালীন এই ভিতরে অফিসারদেরকে হত্যা করা হচ্ছে, তো বাইরে থেকে তো এটা বুঝার কথা, আপনি নিজের উদাহরণ দিয়েছেন। অবশ্যই 100% জানতো সবাই ভিতরে এটা হচ্ছে। সবাই জানতো। জি, আপনি যেটা বলেছেন আমরা তো বুঝি, আর আমাদের অফিসার সিভিলিয়ান না, ওখানে অফিসাররা তো সিভিলিয়ান না, সিভিলিয়ান পর্যন্ত বুঝতেছে যে কি ঘটনা করতেছে। আর আমি আর্মির লোক, আমার কাজই এইটা হলো পেশা, আমি এইভাবে আমি স্পেশালিস্ট, আর আমি জানতেছি না ভিতরে কি হচ্ছে। এবং আপনাকে একটা ছোট ঘটনা বলে রাখি, বিডিআর হত্যাকাণ্ডের সময় আমি তখন বাংলা মোটরের থাকতাম। আমিও কিন্তু ফজরের নামাজের সময় পরের দিন, তারপরের দিন ফজরের নামাজের ওই সময় গুলির শব্দ শুনতাম, থেরে থেরে গুলি। তো পরবর্তীতে বুঝেছি ওই সময়গুলোতেই আর্মি অফিসারকে খুঁজে খুঁজে গুলি করা হয়েছে, মারা হয়েছে। তো আমিও কিন্তু মানে আজ করতে পারছিলাম বিষয়টা। আচ্ছা, এনিওয়ে, তো যেই ঘটনাটার মধ্যে আমরা ছিলাম, যে তাহলে কি এই যে আজকে যে জেনারেল ওয়াকার বিডিআর এর শুরুতে মনে হচ্ছে যে কোনো কমিশন হবে না, কমিটি হবে না, চাপে পড়ে কমিটি হলো, এখন পরে আবার তদন্ত ঠিকমতো আগাচ্ছে না, বা আপনি সংশয় প্রকাশ করেছেন কাদেরকে কমিশনের সদস্য করা হলো, কোনো ভিকটিমসদের কোনো রিপ্রেজেন্টেশন নাই। আবার আজকে জনাব ওয়াকার তার বক্তব্যে বলছেন ফুল স্টপ, ইফ, বাট, কিন্তু, ইত্যাদি ইত্যাদি বলে মনে হচ্ছে অনেকেই অভিযোগ করছেন যে উনি বিডিআর বিদ্রোহের আসল প্ল্যানারদের, কুশীলবদের কি বাঁচাতে চাচ্ছেন কিনা প্রশ্ন তুলেছেন। তার কি কারণ এটি হতে পারে যে জেনারেল ওয়াকার নিজে ভয় পাচ্ছেন যে এটার যদি পূর্ণ তদন্ত হয়, তার কুশীলবরা ধরা পড়ে বা কার কি ভূমিকা ছিল সেটি যদি 100% সামনে চলে আসে, উনি নিজেই বিপদের মধ্যে পড়ে যাবেন? না, এটা তো অমূলক না, কিন্তু উনি তো একদম সর্বোচ্চ ছিলেন। আমি যেরকম ব্রিগেডিয়ার হাকিম আজিজের কথা বলছি যে তার শাস্তি কি হবে, কিন্তু তার ব্যাপারটা হলো যে সে তো তখন একটা আন্ডার কমান্ড ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন, কিন্তু তার যেটা বিষয় হবে সে কথাগুলো প্রাইম মিনিস্টার ওয়াকারের ব্যাপারে বলছেন, তাই তো? হ্যাঁ, প্রাইম মিনিস্টার ওনাকে যা বলতে বলছে সেটা সে যে ব্রিগেডিয়ার হাকিম আজিজকে বলছে। এখন হাকিম আজিজ যেটা করছে সেটার জন্য দায় তাকে নিতে হবে।
ওনাকে যদি এখন যেহেতু আত্মীয়তার কারণে হোক, সেই সময় তো অনেকে প্রেসিডেন্টের সাথে কথা বলছে, তো কথা বললে সেটা শুধু জাস্ট ইয়ে করা যে আমার এটা অমুকে এই মেসেজটা দাও, সেটা দেওয়া যে লেভেলের অপরাধ হবে সেটাই হবে। কিন্তু এখন তো যেটা দেখা যাচ্ছে যে উনি ওনার সাক্ষ্য ভ্যালু আছে এবং তদন্ত কমিশন অবশ্যই তার সাক্ষী নেওয়ার কথা। এখন আমি জানি না তো যে তদন্ত কমিশন ওনার সাক্ষ্য নিবে কি নিবে না। ওই সময়ে ধরেন যে ওখানে 4টে ব্যাটালিয়ান ছিল, অন্যান্য আরো লোকজন ছিল, এই লোকগুলা সবাই সাক্ষ্য ভ্যালু আছে 100%। প্রত্যেকেই তার কথাটা সে বলতে পারবে, কারণ সে ওখানে প্রত্যক্ষ সাক্ষী। কারো কাছ থেকে যেরকম সাক্ষীর ব্যাপারে বলা যায় না যে আমি শুনেছি অমুকে এই কথা অমুকে এটা বলতে শুনছি, এটা সাক্ষী না, হেয়ারসের সাক্ষী না। কিন্তু আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতাটা সেটা কিন্তু আমি বলতে পারবো এবং তার এভিডেন্সিয়াল ভ্যালু আছে। এই জন্য ওইখানে শুধু বাগান না, ওখানে যদি 4টে ব্যাটালিয়ন থাকে প্রত্যেকটা লোকেরই সাক্ষ্য ভ্যালু আছে এবং তারা কমান্ডার হিসেবে অবশ্যই তাদের সাক্ষী নিতে হবে ওই সময় যারা ছিল। এবং সেক্ষেত্রে এটা তো কমিশন কি করবে, তো কমিশন জানে। বুঝতে পেরেছি। আপনি আপনার ফোনটি চাইলে পরে কথা বলো। জি, অফ করে নিতে পারেন, আপনি যদি চান অফ করে নিতে পারেন। তো আজকে যে ব্যাপারটি নিয়ে আমরা আলাপ করলাম এতক্ষণ পর্যন্ত, এর মধ্যে কয়েকটি ব্যাপার ফুটে এসেছে। এর মধ্যে একটি হচ্ছে আপনার আপনি বিডিআর তদন্তের যে কমিশন বা কমিটিটা হয়েছে তার প্রধান যিনি আছেন তাকে সহ অন্যদের ব্যাপারে আপনি কিছুটা আপত্তি জানিয়েছেন এবং বলছেন যে আপনার সন্দেহ আছে তারা এর রুট লেভেলে যেতে পারবে কিনা, তার সবকিছু তদন্তে নিয়ে আসতে পারবে কিনা। আমরা আরো আলাপ করলাম এবং আপনি বলেছেন যে ইন্ডিয়া, আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ইন্ডিয়া এই বিডিআর বিদ্রোহের মাস্টারমাইন্ড, প্ল্যানার, এক্সিকিউটর এন্ড এভরিথিং, এবং ইন্ডিয়া তার পুরো সেট আপ এখনো বাংলাদেশে কার্যকর আছে এবং ইন্ডিয়া অনেকটা কন্ট্রোল করছে বিডিআর বিদ্রোহ সহ দেশের অনেক কিছুই। আপনি আরো বলেছেন, এবং আমি প্রশ্ন করেছি আপনাকে যে জনাব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই হঠাৎ এই ধরনের বক্তব্যের মানে কি হতে পারে আপনি ব্যাখ্যা করেছেন, এবং এর মধ্যে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনি আমাদেরকে দিয়েছেন যে জনাব ওয়াকার নিজেই বিডিআর বিদ্রোহের সময় কোথায় স্টেশন ছিলেন, তার ঊর্ধ্বতন যিনি ব্রিগেডিয়ার হাকিম আজিজ তার সাথে কি ধরনের কথা হয়েছে, এবং সোশ্যাল মিডিয়ায় জনাব ওয়াকারের একটি পিকচার নানকদের সাথে কথা বলার একটা এখন চলে এসেছে। তো এত কিছুর পরেও ব্যক্তিগতভাবে আপনি কি আশাবাদী যে বিডিআর বিদ্রোহের তদন্তটা সঠিক পথে যাবে শেষ পর্যন্ত, নাকি আপনি কোনো আশা দেখছেন না? আমি নিরাশ হতে চাই না, কিন্তু আমি আশাবাদীও না। কারণ হলো যে এটা তো এমন একটা জিনিস হতে যাচ্ছে, যদি এটা প্রমাণ হয় তো ভারতের সাথে প্রথমে হলো ডিপ্লোম্যাটিক রিলেশন কাট আপ করতে হবে। যে ভারত আমার সাথে এই কাজটা করেছে, এটা যদি প্রমাণ হয় যে ভারতের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন অফিসিয়ালি থাকতে পারে না, এই স্টেপটা কে নিবে? এটা তো নিতে হবে। ভারতের সাথে যে কোনো ধরনের কমিউনিকেশন থাকতে পারবে না আমাদের, কারণ এই দেশটা আমাদের রক্তের পিছনে লাগেছে। সে দেশের সাথে কিসের রিলেশন? ভারতকে ভেঙে টুকরা টুকরা করার জন্য কাজ করতে হবে, তা না হলে তো আপনি স্বাধীন না থাকতে পারবেন না। আমার জিওপলিটিক্যাল লোকেশন দেখেন, আমার পপুলেশনের ডেমোগ্রাফি দেখেন। আমি ভারত হলে পরে তো বাংলাদেশ ভেঙে ফেলার জন্য যা করার সব করতাম, এবং ভারত তাই করে। আমরা যখন অ্যানালিসিস করি তখন তো আমরা প্রথমেই উই ওয়ার দি শু অফ দি এনিমি, এনিমির জুতা পরে তারপর আমরা চিন্তা করি যে এনিমি আমি হলে কি করতাম, ভারত হলে কি করতাম জানো তো। এই দেশের সাথে আমাদের যে সম্পর্ক, বন্ধু বন্ধু বলে যারা বন্ধু বলে তার গলা কেটে দেওয়া উচিত। কিসের বন্ধু? বন্ধু নামে কোনো শব্দ নাই তো ডিপ্লোম্যাসিতে। আমি আমার স্বার্থ দেখবো, সে তার স্বার্থ দেখবে। ইন্ডিয়া কি দেখছে? ইন্ডিয়া রামগড় দিয়ে একটা ব্রিজ করেছে, চিকেন নেক বানাইছে বাংলাদেশকে, পুরো চিটাগংকে আলাদা করে ফেলছে। এই ব্রিজ ভাঙতে হবে, বাংলাদেশের স্বাধীনতা থাকবে না। ওরা আরো যা যা করছে, আপনি যদি কি বাংলাদেশের ম্যাপ টাইনে দেখায় যে তারা নো প্রোটোকলের রুটগুলো কোনগুলো নিছে, তারা রেল লাইন কোন দিক দিয়ে নিছে, তারা রাস্তা বাংলাদেশের আপনি দেখতে পারবেন না। এগুলো রাস্তা যদি আপনি শুধু দাগ টানেন, বাংলাদেশের ম্যাপ ঢেকে যাবে। যারা কি ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশের উপর দিয়ে নিছে, কিভাবে প্রত্যেকটা নদীকে ব্লক করেছে, আপনি যদি এইগুলো দেখেন তাহলে বাংলাদেশ নামে কোনো দেশ আপনার চোখে পড়বে না। যেগুলো ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স খালি আঁকাবেন, যে রাস্তাগুলো, রেল লাইনগুলো, নদীগুলা, এগুলো খালি আঁকাবেন। এগুলো আঁকানোর পরে বাংলাদেশ আর কিছু থাকে না। এর মধ্যে তারা কি করছে, রামগড় দিয়ে একটা ব্রিজ করছে, স্ট্র্যাটেজিক ব্রিজ বলে, তারা ব্রিজ উদ্বোধন করছে অনলাইনে মোদি আর হাসিনা। আমার ব্রিজ খালি নেয় নাই, ব্রিজের পার হওয়ার পরে 900 একর জমি তারা নিছে। এখানে কি ক্যান্টনমেন্ট করবে, কি করবে আল্লাহ মালুম।
তো এই যে জিনিসগুলো তারা করে ফেলছে, এই দেশ তো আমাদের বন্ধু দেশ, অসম্ভব, কারণ এরা তো কখনোই ছিল না। আপনি পলাশির যুদ্ধ থেকে যদি এক বা এক করে আসেন তাহলে সবই পাবেন, যে এই দেশ মানে তো ওই লোকগুলাই তো যারা পলাশির যুদ্ধের পরে এই দেশের মুসলমানদেরকে একদম ধ্বংস করে দিছে। এই দেশের 10 লক্ষ মাদ্রাসা ধ্বংস করে দিছে যাতে লেখাপড়া না করতে পারে মানুষ। 100 বছর এই ভারতবর্ষের মুসলমানরা ইন্ডিয়ার বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং তাদের অ্যাক্টিভ সাপোর্টে ছিল সব এই যারা আজকে আমি যাদের নিয়ে কথা বলছি, এই ভারত। তো এখন আমাদের আইডেন্টিটি যে প্রবলেম, আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন একটা প্রবলেম, এই প্রবলেমটাকে ফেস করতে হলে আমরা আমাদের পাঠ্য বইতে কিন্তু আমরা সেই মুঘল বাদশাদের ইতিহাসও ছিল, আমরা কিন্তু মৌলানা মোহাম্মদ আলী শওকত আলীর নাম জানি, তখন ছিল যে তারা খেলাফত আন্দোলন করেছিল এবং কংগ্রেস তাকে সাপোর্ট করছে, তারপরে এটা সাপোর্ট করছে। তো ওই সময়ের যে আমাদের যে পলিটিক্স যারা ছিল 1905 সালে 6 সালে কেন মুসলিম লীগ হলো, তো এই যে এইগুলো জিনিস যদি আপনি একটা একটা করে ট্র্যাক ব্যাক করতে থাকেন আপনি বুঝবেন আপনি কে। এই ইতিহাসগুলো তো জানতে হবে, ইতিহাস বইতে নাই, এটা পাঠ্য বইতে নাই। আমাদের যুব সমাজ যা করছে আপনাদের কল্যাণে, এই আপনারা যারা অ্যাক্টিভিস্ট তারা যেভাবে জিনিসটাকে এক্সপোজ করেছেন, আমাদের যুব সমাজ ক্লিয়ার হয়েছে যে ইন্ডিয়া ইজ দ্য এনিমি, এবং সেই জন্যই কিন্তু তারা মাঠে নামছে। আমাদের আমরা যেটা বলছিলাম, বর্তমান তরুণ সমাজটা কিন্তু অনেক বেশি পলিটিক্যালি লিটারেট, তারা কিন্তু ইন্ডিয়াকে শত্রু হিসেবে চিহ্নিত করতে পারে এবং তারা জানে যে বাংলাদেশের শত্রুকে, বাংলাদেশের মিত্রকে। শুধু তাদের প্রতিষ্ঠিত বয়ান বা মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রির একটা বাজনা বাজালেই কিন্তু তারা কনভিন্স হয়ে যাচ্ছেন, এটা একটি ভালো দিক। তো জনাব মেজর মোহসিনুল করিম, আপনার সাথে ইটস অলওয়েজ এ প্লেজার টু টক টু ইউ, এবং আপনার সাথে কথা বলতে হলে আমরা শুধু আলোচনা দীর্ঘই হতে থাকি আর কি, এত এত বেশি ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা তুলে নিয়ে আসি। তো আজকের মতো আমরা এই বিষয়টাতেই জনাব ওয়াকারুজ্জামানের বক্তব্য, বিডিআর তদন্তের অগ্রগতি, এই সংক্রান্ত আলোচনাতেই সীমাবদ্ধ রাখতে চাই, এবং আমরা আশা করছি ভবিষ্যতেও আমরা আপনাকে পাবো। আমরা ভবিষ্যতের এপিসোড গুলোতেও আপনার ইন্ডিয়া নিয়ে যে কনসার্ন গুলো আছে, হিস্টোরিক্যাল যে ফ্যাক্ট গুলো আছে এবং ইতিহাসের যে বিষয়গুলো আপনি মাত্র কথা বলতে শুরু করেছেন, ওই বিষয়গুলো নিয়ে আমরা চমৎকার আরেকটি এপিসোড করার আশা করছি আপনার অনুমতি নিয়ে, আপনি যদি আমাদেরকে সময় দেন। ভেরি নাইস, এবং আমি অনেক রকমের তথ্যবহুল একটা অ্যানালাইসিস দিতে পারবো যে আমাদের জিও পলিটিক্স, আমাদের পপুলেশন, এইগুলোর কারণে আমরা কিভাবে ইন রিস্ক, এবং আমরা সবসময় থাকবো যদি আমাদের জনসংখ্যাকে আমরা ওইভাবে এডুকেট না করতে পারি। আপনি যতগুলো সংগ্রাম দেখবেন প্রত্যেকটা জায়গায় 1857 সালে কেন মুঘল বাদশাহ হেরে গেল, জি, এই বিষয়গুলো নিয়ে আমি বলবো যে আপনি আপনার বক্তব্যগুলো আমরা আরেকটা অনুষ্ঠান ডিজাইন করব। আজকে আমরা বিডিআর বিদ্রোহের মধ্যে থাকি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আমাকে নেওয়ার জন্য। আমি অপেক্ষা করব, আপনারা যদি একটু আগে থেকে জানান আমি ওয়েল প্ল্যান করে আপনাকে বলতে পারবো যে আমাদের এটা খুবই এডুকেটিভ হবে যদি এটা হয়, যে আমি একদম সে পলাশি থেকে শুরু করে শেষ পর্যন্ত এই পর্যন্ত, এবং আমাদের মানুষকে কিভাবে এডুকেট করে রাখতে হবে, কিভাবে ট্রেন করে রাখতে হবে। জিয়াউর রহমান অনেক কিছু করেছিলেন, যাই হোক এগুলো অনেক, যেখানে মানুষ বুঝবে যে হ্যাঁ স্বাধীনতা যুদ্ধে আমরা জয়ী হয়েছিলাম, মাত্র 5টা ব্যাটালিয়ন, হাফ ব্যাটালিয়ন করেছিল সবাই, এরা বিদ্রোহ করার কারণে সারা বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ জয়েন করেছিল আর্মির সাথে, আমরা দেশ স্বাধীন করেছিলাম। এবং সেই সময় আওয়ামী লীগ নামে একটা সংগঠন তার আলাদা একটা মুক্তিবাহিনী গঠন করেছিল যারা যুদ্ধ করে নাই, বিএলএফ, তারা যুদ্ধ করে। সবগুলো বিষয় নিয়ে আমরা আলাপ করব। তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটু আমার ক্লোজিং রিমার্কটা দেই, সেটি হচ্ছে সুপ্রিয় দর্শক, আপনারা আজকে দেখেছেন যে আমরা বিডিআর এর এই তদন্ত কোন দিকে যাচ্ছে সেটি নিয়ে আমরা আলাপ করেছি, এবং আমরা আলাপ করার চেষ্টা করেছি জনাব ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের এই যে বক্তব্য, এই বক্তব্যের মানে কি, হঠাৎ করে ফুল স্টপ এবং কোনো বাট কিন্তু ইফ নাই, এটা মানে কি। আমরা আমাদের এক্সপার্ট প্যানেলিস্ট জনাব সাবেক মেজর মোহসিনুল করিমকে সাথে নিয়ে আমরা আলাপ করার চেষ্টা করেছি। আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলের লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এই মূল্যবান আলোচনাটি অন্যদেরকেও দেখার সুযোগ দিবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের স্পন্সর করেছেন খলিল কুলিনারি আর্ট সেন্টার। খলিল কুলিনারি আর্ট সেন্টার আমেরিকার একটি প্রতিষ্ঠান, কিন্তু এটি বাংলাদেশে শাখা রয়েছে, এবং সেখানে আপনি প্রশিক্ষণ নিয়ে প্রফেশনাল শেফ হতে পারেন এবং
তাদের সাথে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন ইনস্টিটিউশনের সংযুক্তি আছে বলে আমি যতটুকু জানতে পেরেছি। আপনি তাদের ওখানে শেফের ট্রেনিং নিয়ে কিন্তু আপনি ইউরোপ এবং আমেরিকাতে স্থায়ীভাবে এমপ্লয়মেন্টের সুযোগ পেতে পারেন। এই অনুষ্ঠানের মাঝে তাদের ওয়েবসাইট এবং ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যদি তাদের সাথে যোগাযোগ করেন ডেফিনেটলি তারা আপনাদেরকে সেখানেও হেল্প করবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।